অধ্যায় 2 প্রাণী প্রতীক প্রাণী। অধ্যায় 2 প্রাণীর পরিচয়। প্রতীক প্রাণী ঘাসফড়িং। দ্য গ্রাসহপার পোইকিলোসেরাস পিকটাস। আসলের মতো ঘাসফড়িং এটি অতি পরিচিত পতঙ্গ। বাংলাদেশ সহ পৃথিবীর সবখানে সবুজ শস্যক্ষেত্র এবং সবজির বাগানে বিভিন্ন ধরনের ঘাসফড়িং একা বা দলবদ্ধ হয়ে বিচরণ করে। ঘাসফড়িং এর কিছু প্রজাতি পঙ্গপাল নামে পরিচিত। এগুলো বাদামি বর্ণের মাঝারি আকৃতির পতঙ্গ এবং ঝাঁক বেঁধে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায়। কখনো কখনো এদের সংখ্যা এত বেড়ে যায় যে মুহূর্তের মধ্যে একটি ক্ষেতের সমস্ত ফসল খেয়ে সাবার ঘুরিয়ে ফেলতে পারে। পঙ্গপাল গ্রীষ্মমণ্ডলীয় দেশের শস্যক্ষেতের জন্য মারাত্মক হুমকি। ঘাসফড়িং দিয়ে তৈরি করে কাটিন বর্ণের বহিঃকঙ্কাল, তিন খণ্ড বিশিষ্ট দেহ, মস্তক, বক্ষ, উদর এবং 3 জোড়া সন্ধিযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষী, এক জোড়া অ্যান্টেনা বহন করে, তাই এদেরকে ইনসেক্টা শ্রেণীভুক্ত সদস্য বা পতঙ্গ হিসেবে অভিহিত করা হয়ে থাকে। ঘাস ও লতাপাতার মধ্যে থেকেই সেখানে লাফিয়ে চলে, তাই নাম করা হয়েছে ঘাসফড়িং। ঘাসফড়িংয়ে দু ধরনের হয়ে থাকে: লম্বা অ্যান্টেনাযুক্ত ঘাসফড়িং এর টেটিনোইড গোত্রের এবং খাটো অ্যান্টেনাযুক্ত ঘাসফড়িং এর এক্রিনিডে গোত্রের অন্তর্ভুক্ত। সিলেবাস অন্তর্ভুক্ত পোইকিলোসেরাস পিকটাস আমাদের দেশের খাটো অ্যান্টেনাযুক্ত ঘাসফড়িং এর অন্যতম। বাংলাদেশে প্রায় 20 প্রজাতির ঘাসফড়িং এর শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত 20 প্রজাতির ঘাসফড়িংয়ের সন্ধান পাওয়া গেছে। অ্যাক্রিডা এক্সালটা, ফ্যালোইবা ইনফিউমাটা, ক্রোইডোকাস রোবাস্টাস, জ্যানোক্যান্টাস টপস হিউমিলিস, কন্ড্রাসিস রোসেয়া, সাইটাসক্যান্থ্রিসিস, টাটারিকা ইত্যাদি। শ্রেণীতাত্ত্বিক অবস্থান হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা, সন্ধিপতি কার্টিয়ান নির্মিত বহিঃকঙ্কাল। ক্লাস হচ্ছে ইনসেক্টা, 3 জোড়া সন্ধিপত্র যুক্ত পদ্ম। তারপর সাবক্লাস টেরিগুপ্টা। ডানা বিশিষ্ট পতঙ্গ, অর্ডার হচ্ছে অর্থোপটেরা। 2 জোড়া ডানা বিশিষ্ট ফ্যামিলি হচ্ছে আর্কিডিডে। খাটার অ্যান্টেনা। তারপর হচ্ছে জেনাস হচ্ছে পয়কিলোসেরাস, তারপর স্পিসিস হচ্ছে পয়কিলোসেরাস পিটাস। বাসস্থান হচ্ছে ঘাসফড়িং। যেহেতু ঘাস, পাতা, শস্য এবং শস্যের কচি পাতা আহার করে, সে কারণে এমন ধরনের নিচু বসতি এদের পছন্দ হয়ে থাকে। মূলত সব ধরনের আবাসিক তৃণভূমি, বাড়িবন্যা, চারণভূমি, মাঠ, বনভূমি, জলাভূমি, বিভিন্ন প্রজাতির ঘাসফড়িং দেখা যায়। স্বাদুপানির ম্যানগ্রোভ এবং জলাশয়ে যেহেতু পানির ওঠানামা বেশি হয়ে থাকে এবং ডিম পাড়ার জন্য প্লাবিত হয়ে যায়, সে কারণে এসব বসতিতে ঘাসফড়িং কম বাস করে। প্রতিকূল আবহাওয়ায় ঘাসফড়িংয়ের বিপুল সংখ্যক পরিচয় হয়ে থাকে। তখন দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ঘাসফড়িং তৃণভোজী শাকাশি প্রাণী এবং হচ্ছে ডিম থেকে ফোটার পরপরই নিম্ফ অবস্থায় ঘাসফড়িং চারপাশে যে কোনো ছোটো ছোটো সচরাচর ঘাস এবং নতুন কোমল এবং শাখা প্রশাখা খেতে শুরু করে। 2-1 বছর খোলস মোচনের পর এটি বড় হলে উদ্ভিজ্জ খাবার গ্রহণ করে। তরুণ ঘাসফড়িং পূর্ণাঙ্গদের মতোই নির্দিষ্ট উদ্ভিজ্জ খাবার গ্রহণ করে। তখন খাদ্য তালিকা ঘাসের পাতা এবং শস্য প্রধান খাবার হিসেবে উঠে আসে। বেশিরভাগ ঘাসফড়িং অন্যান্য প্রজাতির বিভিন্ন উদ্ভিদ থেকে আহার সংগ্রহ করে। 2-1টি প্রজাতি সুনির্দিষ্ট উদ্ভিদ থেকে আহার সংগ্রহ করে। বাহ্যিক অঙ্গসংস্থান এক্সটার্নাল মরফোলজি। ঘাসফড়িং এর দেহ তার হচ্ছে সরু, লম্বাটে, বেলনাকার এবং হচ্ছে দ্বিবার্ষিক প্রতিসম। পূর্ণাঙ্গ প্রাণীর লম্বা 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। দেহের অনেক অঙ্গ হলদে সবুজ এবং ধরনের এবং বাদামি রঙের মাঝে নানা রঙের ফোঁটা ডোরাকাটা হতে পারে। তার হচ্ছে মিশ্রিত রঙের এই ধরনের পরিবেশের সাথে মানিয়ে নিতে চলতে এমনকি শত্রুর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও কিছু ঘাসফড়িং আছে উজ্জ্বল নীল হলুদ বর্ডার, যেমন হচ্ছে পয়কিলোসা পিটাস। ঘাসফড়িং এর সারা দেহ কার্টিনযুক্ত কিউটিকলে আবৃত থাকে। বহিঃকঙ্কাল হাইপোডার্মিস নিঃসৃত পদার্থের সৃষ্টি এবং প্রত্যেকের দেহখণ্ডকে স্ক্লেরাইড নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি করে। স্ক্লেরাইডগুলো সংযোগস্থল সূচনা নামে পাতলা নরম ঝিল্লিতে আবৃত হয়ে থাকে। সূচনার উপস্থিতির কারণে দেহখণ্ড এবং উপাঙ্গগুলো সহজেই নড়াচড়া করতে পারে। কিউটিকলের ভিতরে এবং নানা ধরনের রঞ্জক পদার্থ থাকায় তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের বর্ণমতায় দেখা যায়। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের দেহ খণ্ডায়িত এবং চর্ণাসহ পতঙ্গের মধ্যে 3টি অঞ্চলে বিভক্ত হয়ে থাকে, যেমন হচ্ছে মস্তক, পুঞ্জাক্ষী, অ্যান্টেনা এবং মুখপঙ্গ বহন করে। বক্ষথোরাক্স 3 জোড়া পা এবং 2 জোড়া ডানার সাথে সাধন করে এবং বহন করে। উদর হচ্ছে শ্বাসরন্ধ্র, স্পাইরাকল এবং জননাঙ্গসমূহ জেনিটালিয়ে ধারণ করে। তারপর মস্তক হচ্ছে বাইরে থেকে অখণ্ডিত একক মনে হলেও 6টি ভ্রূণীয় খণ্ডকে তারপর হচ্ছে এমব্রায়োনিক সেগমেন্টসের সমন্বয়ে মস্তক গঠিত হয়ে থাকে। এটি দেখতে নাশপাতি আকৃতির এবং মুখ হাইপোগোনাস তার হচ্ছে ধরনের। এটি মুখচিত্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে। মস্তক এটি ছোট এবং স্থিতিস্থাপক গ্রীবারের সাহায্যে বক্ষলগ্ন হয়ে সমকোণে অবস্থান করে। ঘাসফড়িং গ্রীবারের মাধ্যমে মস্তকে বিভিন্ন দিকে ঘোরাতে পারে। মস্তকের বহিঃকঙ্কালের নাম হেলিক্যাপসুল বা এপিক্রেনিয়াম। মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটি অংশে বিভক্ত হয়ে থাকে, যেমন হচ্ছে বিশিষ্ট দেশাকার ত্রিকোণাকার অঞ্চলটিকে ভার্টেক্স এবং দুই পাশে অবস্থিত জেনা এবং কপালের দিকে চড়া ফ্রন্স এবং ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটটি ক্লাইপিয়াস। ঘাসফড়িংয়ের মস্তকে এক জোড়া পুঞ্জাক্ষী, 3টি সরলাখী ওসেলি এবং এক জোড়া অ্যান্টেনা এবং এক সেট মুখভঙ্গ বহন করে। নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। পুঞ্জাক্ষী তার হচ্ছে ঘাসফড়িংয়ের মস্তকের উভয় দিকে পৃষ্ঠ ও পার্শ্ব দিশে তার হচ্ছে প্রথম খণ্ডকে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। এগুলো অবৃন্তক এবং মস্তকের একে বিরাট অংশ দখল করে। তারপর দৃষ্টিশক্তির দিক থেকে ঘাসফড়িং যে কোনো আর্থ্রোপোডা অপেক্ষা উন্নত। এরা সম্ভবত রঙিন বস্তু সঠিকভাবে দেখতে পায়। গঠনগত এবং কার্যকারিতার দিক থেকে ঘাসফড়িং পুঞ্জাক্ষী, আরশোলা এবং চিংড়ি প্রভৃতি আর্থ্রোপোডা প্রাণীর মতো হয়ে থাকে। অসংখ্য ওমাটিডিয়ার সমন্বয়ে একটি পুঞ্জাক্ষী গঠিত হয়ে থাকে। ওমাটিডিয়া পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক। ওসেলি ঘাসফড়িং এক বছরে ওসেলাস, তার ঘাসফড়িংয়ে 2টি পুঞ্জাক্ষীর মাঝখানে 3টি সরলাখী ওসেলি থাকে। প্রত্যেকে ওসেলাস পুরো
স্বচ্ছ অকুটিকুল নির্মিত লেন্স এবং একগুচ্ছ আলোক সংবেদী কোষে নিয়ে গঠিত। প্রতিটি কোষ রঞ্জক পদার্থ সমৃদ্ধ। ওসেলাসের তলদেশে মস্তিষ্কে গমনকারী স্নায়ুতন্তু অবস্থিত। এর অভ্যন্তরে আলোক সংবেদী থাকে, তাদেরকে রেটিনার মতো কাজ করে। অ্যান্টেনা বহুবচন। অ্যান্টেনা বা শঙ্খ, তার ঘাসফড়িং এর পুঞ্জেখির সামনে এবং মাথার দুপাশে দুটি অ্যান্টেনা প্রসারিত থাকে। অ্যান্টেনা দুটি তার চলাফেরা করে ইচ্ছেমতো এগুলোকে নাড়তে পারে। এই দুটি নাড়িয়ে তার এরা স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ অনুভব করে। স্কেপা, পেডিসেলা, ফ্লাজেলাম, এই তিনটি অংশ প্রত্যেক অ্যান্টেনা দিয়ে গঠিত। পেডিসেলা খাটো এবং অবিভক্ত, ফ্লাজেলাম বেশ লম্বা এবং 25টি খণ্ডকে বিভক্ত হয়ে থাকে। মুখ অপাঙ্গ। মাউথপার্টস মুখের চারদিকে ঘিরে অবস্থিত নরনক্ষম এবং সন্ধিযুক্ত উপাঙ্গগুলোকে একত্রে মুখাপাঙ্গ বলে। ঘাসফড়িং এর মুখাপাঙ্গের মস্তকের অঙ্গের দেশে অবস্থিত হয়ে থাকে। কচিপাতা এবং কাণ্ড চর্বণ এবং ব্যবহৃত হয় বলে ঘাসফড়িং এর মুখাপাঙ্গকে চর্বণ উপযোগী ম্যান্ডিবুলেট মুখাপাঙ্গ বলা থাকে। 5টি অংশের সমন্বয়ে তার মুখাপাঙ্গ গঠিত হয়ে থাকে। ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা এবং ল্যাবিয়াম, তারপর হাইপোফ্যারিংস। ঘাসফড়িং এর মুখপাঙ্গের বিভিন্ন অংশ ল্যাব্রাম, তারপর এটি দেখতে অনেকটা চাপা চাকতির মতো হয়ে থাকে এবং উপরের অংশ গঠন করে। রঙ সবুজ এবং বাদামি বর্ণ রঙের হতে পারে। এর মাঝে বরাবর এটি কাছে দেখা যায়, কাজটি বরাবর ধরে রাখতে এবং ম্যান্ডিবুলার দিকে ঠেলে দিতে এবং সাদা নিতে সাহায্য করে। ম্যান্ডিবল মুখচিত্রের দুপাশে অবস্থিত এবং ত্রিকোণা ও কালো বাদামি রঙের বেশ শক্ত এবং ভিতরের দিকে সুজলা করাতের মতো দাঁতযুক্ত দুটি উপাঙ্গের নাম হচ্ছে ম্যান্ডিবল বা চোয়াল। খাদ্য কেটে চিবানোয় চোয়ালে সাহায্য করে। তারপর ম্যাক্সিলা। ম্যান্ডিবুলার পিছনে এবং বাইরের দিকে প্রতি পাশে একটি করে লম্বাকার মেজিলা থাকে। প্রত্যেক মেজিলা কয়টি খণ্ডে বিভক্ত থাকে। সবচেয়ে গোড়ার খণ্ডটিকে কার্ডো এবং এরপরের খণ্ডকে তারপর স্ট্রাইপস বলে। স্ট্রাইপসের অগ্রভাগে নখের মতো ল্যাসেনিয়া এবং ঢাকটির মতো গ্যালিয়া দুটি খণ্ড পাশাপাশি অবস্থান করে। গ্যালিয়ার 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প রয়েছে। এর উপরে থাকতে শুষ্ক রোম এবং খাদ্যের স্বাদ গ্রহণ এবং সেটি ধরে রাখতে মুখের ভিতরে প্রবেশ করাতে এবং খাদ্য চূর্ণকরণে সাহায্য করে ম্যাক্সিলার কাজ। ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা ও পায়ের তার অগ্রভাগ পরিষ্কার অংশ নেয় এবং খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। ল্যাবিয়াম ঘাসফড়িংয়ের তারপর মুখচিত্রের নিচে মধ্যাংশ বরাবর স্থানে বহুসন্ধিস্থল ল্যাবিয়াম এবং অবসর রয়েছে। ল্যাবিয়ামকে মূলত চোরা এবং ম্যাক্সিলার প্রতিনিধিত্ব মনে করা থেকে। এটি মূলত দুটি খণ্ডে বিভক্ত, যেমন যথা হচ্ছে মেন্টাম ও সাবমেন্টাম। প্রতিটি মেন্টামের যুক্ত দুটি নরনশীল লিগুলি এবং 3 সন্ধিযুক্ত লেবেল পাল্প যুক্ত থাকে। এটি খাবার ফসকে যাওয়া থেকে রোধ করে এবং চর্বিত খাদ্য মুখে প্রবেশ করে। লেবেল পাল্প সংবিত অঙ্গ হিসেবে কাজ করে। তারপর এটি উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে। ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের বিভিন্ন অংশ চিত্ররূপ দেওয়া আছে। হাইপোফ্যারিংস ল্যাব্রামের নিচে ক্ষুদ্র মাংসল হাইপোফ্যারিংস বা উপজিহ্বাটে অবস্থিত। এটি চারদিকে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা এবং ল্যাবিয়াম পরিবৃত থাকে। ল্যাবিয়ামের ভিতরের কিনারা থেকে এটি সৃষ্ট একটি হাইপোফ্যারিংস অঙ্কীয় তলের সাথে যুক্ত থাকে। তারপর খাদ্যবস্তু নাড়াচাড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে এর কাজ। হচ্ছে বক্ষথোরাক্স, মস্তকের পিছনের মাংস বক্ষ। এটি খাটো এবং সরু গ্রীবা এর সাথে যুক্ত হয়ে থাকে। ঘাসফড়িংয়ের বক্ষাঞ্চল 3টি অংশে বিভক্ত হয়ে থাকে। অগ্রবক্ষ প্রোথোরাক্স, মধ্যবক্ষ মেসোথোরাক্স, পশ্চাৎবক্ষ মেটাথোরাক্স। তারপর প্রত্যেক অংশের পৃষ্ঠদেশে টার্গাম, অঙ্কিদেশে টার্গাম এবং পার্শ্বদেশে প্লিউরা নিয়ে গঠিত হয়ে থাকে। এগুলো পাতলা কিউটিকুলার পদ্ধতি পরস্পর সংযুক্ত। অগ্রপক্ষের টার্গাম অংশটি বেশ বড়, চওড়া এবং পিছনে ও পাশে প্রসারিত হয়ে থাকে। এদেরকে প্রোনোটাম। বক্ষাঞ্চলে রয়েছে শ্বাসরন্ধ্র, ডানা ও পা শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র স্পাইরাকল। তারপর বক্ষের অঙ্গীয় পার্শ্বদেশে 2 জোড়া শ্বাসরন্ধ্র এবং স্পাইরাকল অবস্থিত। প্রথম জোড়া প্রোনোটামের নিচে অগ্র এবং মধ্যবক্ষের মাঝখানে। দ্বিতীয় জোড়া হচ্ছে মধ্য এবং পশ্চাৎবক্ষের মাঝখানে ডানা উইংস। তারপর হচ্ছে মধ্য ও পশ্চাৎবক্ষের পিঠের নিচের দিকে অর্থাৎ টার্গাম এবং প্লিউরানের মধ্যবর্তী স্থানে। তারপর এক জোড়া করে মোট 2 জোড়া পাতলা কিউটিকুলার নির্মিত ডানা রয়েছে। ডানাগুলো প্রথমে অবস্থায় দ্বি-স্তর বিশিষ্ট প্রাচীর হিসেবে থলির মতো গঠন করে, পরে পূর্ণাঙ্গ পরিণত হয়ে থাকে। প্রত্যেকের ডানা অসংখ্য ছোট নালীর মতো রক্তপূর্ণ উপশিরা গঠিত হয়ে থাকে। 2 জোড়া ডানার মতো গঠনে এবং বৃত্তাকার ধরনের কাছে হয়ে থাকে মধ্যবক্ষীয় ডানা, অর্থাৎ সামনের দিকে ডানা দুটি বেশি বক্ষ এবং ছোট সরু এবং কখনো উঠতে সাহায্য করে না। এগুলোকে পেছনের দুই দিকে ঢেকে রাখে। সেগুলোকে লেটার এবং ডানার আবরণ, উইং কভার্স এবং টেগমিনা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। পেছনের বা পশ্চাৎবক্ষীয় মেসটা থোরাসিকে ডানার দুটি বেশি বড় হয়ে থাকে এবং চড়া এবং পর্দার মতো মেমব্রেনাস। তারপর সচয় ঊর্ধ্ব সাহায্য করে। তারপর বিশ্রামের সময় ডানাচড় অগ্র ডানা দিয়ে উড়ানো থাকে। বা বক্ষের প্রত্যেকের অংশে এক জোড়া করে মোটে 3টি জোড়া পা রয়েছে। তারপর প্রতিটি পা 5 খণ্ডে বিভক্ত হয়ে থাকে। একেবারে গোড়ায় স্থূল 3 কোণা কক্সা এবং পরে ত্রিভুজাকার ক্ষুদ্র। তারপর ট্রোকেন্টার, পরে লম্বা নলাকার এবং দৃঢ় ফিমার। তারপর পরবর্তী সরু টিবিয়া, আবার সবশেষে টার্সাস। 3টি ছোট উপখণ্ডে বিভক্ত হয়ে থাকে। এগুলোকে টার্সিমিয়ার্স বলা থাকে। টার্সাসের মাথায় সূচালো নখর থাকে। এছাড়াও প্রত্যেকের হেড, টিবিয়া এবং টার্সাস অঞ্চলের অংশের পাশে ধরে ক্ষুদ্র ক্ষুদ্র সূচালো কাটা থাকে। তারপর ঘাসফড়িংয়ের হাঁটা পা আরোহণে ব্যবহৃত হয়ে থাকে। তবে ফিমার অংশ অনেক বড় হওয়ায়, অনেক বড় এবং মাংসের গঠনের হওয়ায় তারপর এরা লাফিয়ে দূরের পথ অতিক্রম করতে পারে। টিবিয়া ও টার্সাস শক্ত কাঁটাযুক্ত হওয়ায় তারপর খাদ্য ধরতে পারে। উদর অ্যাবডোমেন, ঘাসফড়িংয়ের উদর বেশ লম্বা, সরু এবং 11টি খণ্ডকে বিভক্ত। প্রত্যেক খণ্ড ঘিরে পৃষ্ঠদেশে টার্গাম এবং হকিদেশে টার্গাম থাকে। তারপর কোনো প্লিউরান থাকে না। প্রথম উপদলীয় খণ্ডটি অসম্পূর্ণ, কারণ স্টার্নাম পশ্চাৎবক্ষের সাথে যুক্ত থাকে। এতে শুধু টার্গাম থাকে। ঘাসফড়িংয়ের উদর অঞ্চলে তারপর বর্ণিত অঙ্গসমূহ গঠন করে। তারপর এক হচ্ছে রিম্পানাম।
এক প্রথম খণ্ডকের প্রতি পাশে তার হচ্ছে এটি করে পর্দা রয়েছে এবং শ্রবণাঙ্গ এবং শ্রবণতলী থেকে অডিটরি থেকে আবৃত থাকে। এর নাম হচ্ছে টিম্পানিক পর্দা বা হচ্ছে টিম্পানাম। তার দুই হচ্ছে শ্বাসনান্দ স্ফটিক। প্রথম থেকে তার হচ্ছে অষ্টম খণ্ড পর্যন্ত প্রতিটি খণ্ডকের পাশাপাশি এক জোড়া করে মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র এবং স্ফটিক থাকে, যার প্রথমটি অন্যগুলো হতে আকারে বড় হয়ে থাকে। তিন হচ্ছে পায়ু ও জননাঙ্গ। নবম দশম উদরীয় খণ্ডকে মাসিকভাবে পরিষ্টার এবং উপনাঙ্গ একীভূত। একাদশ খণ্ডকে টাগাম পায়ুর মতো প্লেটের মতো আবরণ এবং সুপ্রাঅ্যানাল প্লেট তৈরি করে। পুরুষ ও স্ত্রী ঘাসফড়িংয়ের উদর অঞ্চলের গঠনে কিছুটা পার্থক্য দেখা যায়। পুরুষ ঘাসফড়িংয়ের দশম খণ্ডটির পিছনে তার হচ্ছে উভয় পাশে এক জোড়া ছোট প্রক্ষেপক রয়েছে, যা অ্যানাল সার্কাস এবং বহুবচন অ্যানাল সার্কি নামে পরিচিত। স্ত্রী ঘাসফড়িংয়ের নবম স্টার্নাম লম্বাকৃতির স্তন্যজাঙ্গ তৈরি করে। এদের উদরের শেষ প্রান্তে অষ্টম এবং নবম খণ্ড অঙ্গীয়ভাবে একটি বিশেষ নলাকৃতি অঙ্গ তৈরি করে, যার নাম হচ্ছে ভিপোজিটর। পুরুষ ও স্ত্রী ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য। পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং তার হচ্ছে পুরুষ ঘাসফড়িংয়ের তুলনামূলকভাবে আকারে ছোট হয়ে থাকে, স্ত্রী ঘাসফড়িংয়ের তুলনামূলকভাবে আকারে বড় হয়ে থাকে। পুরুষ ঘাসফড়িংয়ের উদর সরু হয়ে থাকে, স্ত্রী ঘাসফড়িংয়ের উদর কিছুটা প্রশস্ত। পুরুষ ঘাসফড়িংয়ের উদরে নবম খণ্ডাংশে পুঞ্জরণ ছিদ্র বিদ্যমান থাকে। স্ত্রী ঘাসফড়িংয়ের অষ্টম এবং নবম খণ্ডাংশে মিলে চরণ ছিদ্র গঠন করে। পুরুষ ঘাসফড়িংয়ের নবম খণ্ডাংশের স্টার্নাম প্রলম্বিত হয়ে সাব জেন্টাল প্লেট গঠন করে এবং উৎকটনের শেষে বিদ্যমান চরণ ছিদ্রকে ঢেকে রাখে। স্ত্রী ঘাসফড়িংয়ের নবম স্টার্নাম প্রলম্বিত হয়ে রূপান্তরিত হয়ে ডিম্বাঙ্গ অভিপোজিটর হিসেবে গঠন করে। ঘাসফড়িংয়ের সিলাম এবং অন্তর্গত সিলাম ইন্টারনাল স্ট্রাকচার গ্রাসহপার, তার হচ্ছে সুদূর ভ্রূণে তার হচ্ছে গহ্বরটি সিলাম আকারে অবস্থান করে। পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় তা হচ্ছে ভ্রূণের ব্লাস্টোসিল এবং সিলাম গহ্বর সঞ্চিত ফলে সৃষ্টি হয়ে থাকে। এর নাম হচ্ছে মিক্সোসিল। তারপর ভ্রূণীয় সিলাম প্রাচীর দেহের বিভিন্ন অঙ্গে গঠিত হয়ে থাকে। মিক্সোসিলের ভিতর দিয়ে তারপর রক্ত প্রবাহিত হয় বলে এটি হিমোসিলের নামে অভিহিত করা থাকে। প্রবাহমান তরল পদার্থ হচ্ছে হিমোলিম্ফ। দেহের পৃষ্ঠদেশে রক্ত সংবহনতন্ত্র অ্যাওর্টা এবং হৃদযন্ত্র, তারপর অঙ্কিতদেশে তার স্নায়ু রজ্জু এবং দেহের মাঝে বরাবর পশ্চিমনালীর বিভিন্ন অংশ অবস্থান করে। তারপর সম্মুখ অংশে তলদেশে লালাগ্রন্থি প্রসারিত থাকে। মধ্যে এবং পশ্চাতে পশ্চিমনালীর সংযোগস্থলে অসংখ্য সুতার মতো মালপেজিয়ান নালিকা, তারপর হিমাসিলে বিস্তৃত। হিমাসিলের অভ্যন্তরে অন্যান্য অঙ্গ দেখা যায়। তারপর ঘাসফড়িংয়ের বশীকরণ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম ও গ্রাসহপার। ঘাসফড়িংয়ের খাদ্যাভ্যাসের ফলে বশীকরণতন্ত্র অভিযোজিত এবং দুটি অংশে নিয়ে গঠিত হয়ে থাকে। পশ্চিমনালীর বশীগ্রন্থি ছকের মাধ্যমে বশীকরণতন্ত্রের বিভিন্ন অংশ দেখানো হলো। বশীকরণতন্ত্র পশ্চিমনালী এবং বশীগ্রন্থি স্টেমোমিডিয়াম, তারপর মেসেঞ্জার প্রোটোডিয়াম, তারপর হচ্ছে স্টেমোডিয়ামের আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। মুখছিদ্র দুই গলাবিল, তারপর হচ্ছে গ্রাসনালি ক্রপ গিজার্ট এক হচ্ছে ইলিয়াম। প্রোটোডিয়ামকে আবার চার ভাগে ভাগ করা যায়। ইলিয়াম কোলন রেক্টাম পায়ছিদ্র, তারপর হচ্ছে বশীগ্রন্থি হচ্ছে লালাগ্রন্থি মেসেন্টারেন, তারপর হচ্ছে অন্তর্বর্ণ হেপাটিক্সিকা। নিচে ঘাসফড়িংয়ের বশীকরণতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। বশিকনালী এলিমেন্টারি ক্যানাল, তারপর ঘাসফড়িংয়ের বশিকনালী সরল প্রকৃতি এবং মুখছিদ্র হতে পাঁচিদ্র পর্যন্ত, তারপর দেহের মধ্যরেখা বরাবর সোজা নালী হিসেবে অবস্থিত। বর্ণনা সুবিধার জন্য বশিকনালীকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে: স্ট্রামোডিয়াম, মেসেন্ট্রন এবং প্রোটোডিয়াম। স্ট্রামোডিয়াম বা অগ্র বশিকনালী, এটি মুখছিদ্র হতে গিজার পর্যন্ত বিস্তৃত। বশিকনালীর প্রথম অংশ ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত। এই ধরনের অন্তঃপ্রাচীর কাঠিন্য নিয়মিত শক্ত আবরণে আবৃত হয়ে থাকে। এটি নিচে উল্লেখিত অংশ, তারপর মুখছিদ্র মাউথ, এটি ব্রাকা মৌখিকিয়ার প্রকোষ্ঠ পিওরিলাল, তারপর সিব্রাইয়াম নামক প্রকোষ্ঠের মাধ্যমে অবস্থিত। ছিদ্র বিশেষ প্রকোষ্ঠটি মুখভঙ্গে বিস্তৃত থাকে। কাছে সিব্রাইমের খাদ্যবস্তু গৃহীত হয়ে থাকে এবং মুখছিদ্রের পথে খাদ্য প্রবেশ করে। গলাবিল ফ্যারিংস মুখছিদ্রের যে ছোট নলাকার এবং পেশিবহুল গলাবিলে উন্মুক্ত। কাচের মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করে। গ্রাসনালী ওয়াইসোফেগাস, তারপর সেটি গলাবিলের পিছনে সরু সোজা নলাকার পাতলা প্রাচীর বিশিষ্ট নালী। কাজ হচ্ছে খাদ্যবস্তু মুখ থেকে বহন করে ক্রপে বোঝে। হচ্ছে ক্রপ, তারপর হচ্ছে গ্রাসনালী স্ফীত হয়ে মোচাকার থলির মতো ও পাতলা প্রাচীরযুক্ত ক্রপ গঠন করে। কাজ হচ্ছে খাদ্যবস্তু কিছু সময়ের জন্য এখানে জন্ম হয়ে থাকে। ক্রপের সংকোচন প্রসারণে খাদ্য চূর্ণ হয় এবং হচ্ছে লালা এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায়। তার হচ্ছে হচ্ছে গিজার্ট এবং প্রোভেন্টিকুলাসে। গিজার্ট এবং প্রোভেন্টিকুলাস, এটি ক্রপের পরবর্তী ধীর ঘনত্বের বেশি অশক্ত এবং পূর্ব প্রাচীর বিশিষ্ট এবং অন্তঃপ্রাচীরের কাঠিন্য ছটি দাঁত এবং ছটি অলম্ব প্রাচীর নিয়ে গঠিত হয়ে থাকে। দাঁতের পিছনে তারপর চুল ও ছড়িয়ে পড়ে থাকে। তারপর এটি এর পরের অংশে তারপর পিছন দিকে প্রসারিত কপাটি গাছ। কাজ হচ্ছে গিজার্টের দৃঢ় সংকোচন এবং প্রসারণ খাদ্যকে চূর্ণ করে। প্যাটের চুলগুলোকে খাদ্যকণাকে মেসেন্টারের প্রবেশের সময় ছাঁকনির কাজ করে এবং কপাটিগুলোকে খাদ্যের বিপরীত দিকে আসতে বাধা দেয়। দুই হচ্ছে মেসেন্টারেন বা মধ্য প্রকোষ্ঠনালী বা হচ্ছে পাকস্থলী। মেসেন্টারেন আর মিডগার্ডটা গিজার্টের পথ থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশটি হচ্ছে মেসেন্টারেন। এটি ভ্রূণীয় এন্ডোডার্ম হতে স্তর থেকে সৃষ্টি হয়ে থাকে এবং এর মাধ্যমে অন্তঃপ্রাচীর কিউটিকুলার পরিপট্রফিক মেমব্রেন এবং হচ্ছে সীমাবদ্ধ পর্দা দিয়ে আবৃত। মেসেন্টারের অগ্র এবং পশ্চাৎ ভাগে তারপর বেশি স্পিংটার থাকে। তারপর মেসেন্টার এবং স্ট্রোমাডিয়ামের সংযোগস্থলে ছয় জোড়া ফাঁপা লম্বা মোচাকার নালী থাকে। এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক সিকা এবং হচ্ছে হ্যাপাটিক সিকা।
প্রতি জোড়া হেপাটিক সিগারের সামনে, তারপর হচ্ছে এটির সামনে অন্যটির পিছনের দিকে প্রসারিত হয়ে থাকে। মেসেন্ডারের অন্তঃপ্রাচীরের স্তম্ভাকার অন্তঃকোষীয় ত্বকে গঠিত এটি খাওয়াতে হয়ে ফিলাই গঠন করে এবং মেসেন্ডারের অংশের শেষ অংশে সূক্ষ্মচূড়ের মতো এবং হলদে বর্ণের অঙ্গাণু থাকে। দীর্ঘ মালপেশিনের নালিকা যা মূলত রেচন অঙ্গ হিসেবে পরিচিত। কাজ হচ্ছে মেসেন্ডারের গহ্বর এই খাদ্যবস্তু পরিপাক ঘটে এবং প্রাচীরে অবস্থিত বিলে খাদ্যরস শোষণ করে। 3 হচ্ছে প্রক্টোরিয়াম বা হচ্ছে পশ্চাৎ প্রোটিনালি প্রক্টোরিয়াম অর ইন্ডিকেটর। তারপর হচ্ছে এটি পশ্চিমনালী শেষ অংশ যা ঘূর্ণীয় এটোটামে উদ্ভূত এবং অন্তঃপ্রাচীর কিউটিকল দ্বারা আবৃত থাকে। নিচে বর্ণিত 4টি অংশ নিয়ে প্রক্টোরিয়াম গঠিত হয়ে থাকে। হচ্ছে হিলিয়াম তারপর হচ্ছে এটি প্যাচবিহীন এবং চওড়া এবং নলাকার প্রথম অংশ। কাজ হচ্ছে এর প্রাচীরের মাধ্যমে পরিপাকৃত খাদ্যরস শোষিত হয়ে থাকে। হচ্ছে গোলাম। তারপর হচ্ছে এটি ইলিয়ামের প্রাচীরে অবস্থিত সরু নলাকার অংশ। কাজ হচ্ছে বাচিত খাদ্যবস্তুর অবশিষ্টাংশ পানি সহ শোষিত হয়। গ হচ্ছে রেকটাম বা মলাশয়। তারপর হচ্ছে এটি পশ্চিমনালী সর্বশেষ স্ফীত এবং পূর্ব প্রাচীরযুক্ত অংশ। এদের অন্তঃস্থ প্রাচীরে 6টি রেকটাল পেপিলা বহুবচনে পেপিলে নামক উলম্ব ভাঁজা রয়েছে। তারপর হচ্ছে কাজ হচ্ছে মল থেকে অতিরিক্ত পানি খনিজ লবণ অ্যামিনো অ্যাসিড শোষণ করে এবং অপচয় অংশ সাময়িক জমা রাখা পায়চিত্র রয়েছে। এটি মূত্র মলাশয়ের শেষ প্রান্তে অবস্থিত ছিদ্রপথ। এটি দশম দেহকর্ণকে রঙ্গীয় দেশে উন্মুক্ত হয়। কাছে অপচয় অংশ মল তারপর ফেসিস হিসেবে দেহ থেকে অপসারণ হয়। পৌষ্টিক গ্রন্থি গাছফড়িং এর লালা গ্রন্থি এবং মেসেন্ডারের আন্তঃআবরণ এবং হেপাটিক সিগা পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। নিচে এসে বা অংশের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো লালার গ্রন্থি সেলিব্রারি গ্ল্যান্ড। এটি গাছফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি। রপের নিচে ক্ষুদ্র এবং শাখা প্রশাখা যুক্ত একজোড়া লালার গ্রন্থি অবস্থিত। লালার গ্রন্থির যে নালী তা হচ্ছে ল্যাবিয়ামের গোড়ায় তা হচ্ছে গলাগুলি উন্মুক্ত হয়ে থাকে। কাজ হচ্ছে লালার গ্রন্থি থেকে নিঃসৃত লালার রস এবং গলাধারণ এবং চর্বণে সহায়তা করে। কিছু শর্করা জাতীয় এটি খাদ্য পরিপাকে ভূমিকা পালন করে। মেসেন্ডার বা হচ্ছে মধ্য অবশ্যই নালী অন্তঃআবরণ তা হচ্ছে মেসেন্ডারের অন্তঃপ্রাচীরে বেশি কিছু ক্ষরণকারী কোষে সেক্রেটারি সেলস আছে যা থেকে পাচক রসের খরিত হয়ে থাকে। কাজ হচ্ছে খরিত পাচক রসে খাদ্য পরিপাকে অংশ নেয়। তা হচ্ছে হেপাটিক সিকা। তার হচ্ছে অগ্র ও মধ্য পৌষ্টিকনালী সংযোগস্থলে অবস্থিত কোণাকৃতির ছজোড়া লম্বা। তারপর হচ্ছে স্বচ্ছ নালিকাকে হেপাটিক সিকা ও গ্যাস্ট্রিকা সিকা বলে। তারপর হচ্ছে কাজ হচ্ছে হেপাটিক সিকা এবং অন্তঃপ্রাচীরে অবস্থিত ক্ষরণকারী। তারপর হচ্ছে কোষে থেকে পাচক রসে খরিত হয়ে তারপর হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করে। তারপর হচ্ছে খাদ্য গ্রহণে অপরিপাকে ফিটিং অ্যান্ড ডাইজেশন খাদ্য ঘাসফড়িং সম্পূর্ণ তৃণভোজী শাকাহারী প্রাণী। তারপর হচ্ছে ঘাস খাদ্য শস্য দানা লতাপাতা খেয়ে এরা জীবন ধারণ করে। এদের খাবারে শর্করা আমিষ স্নেহ জাতীয় সমস্ত উপাদানই থাকে। তারপর হচ্ছে খাদ্য গ্রহণ পদ্ধতি খাসফড়িংয়ের যে মুখাভঙ্গ তা শুধু জীবনের কাজে ব্যবহৃত হয় বলে। তারপর হচ্ছে এদের খাদ্য গ্রহণকে চর্বণ চিউইং এবং হচ্ছে মুখাভঙ্গে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলারটা চিউইং আর ম্যান্ডিবুলার মুখাভঙ্গ বলে। খাসফড়িংয়ের প্রথমে ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্পের মাধ্যমে হচ্ছে খাদ্য নির্বাচন করে। অগ্রপদ এবং ল্যাব্রাম এবং ল্যাবিয়াল খাদ্যবস্তু আটকে ধরে রাখে। ম্যান্ডিবুলা এবং ম্যাক্সিলি খাদ্যবস্তুর ক্ষুদ্র অংশ কেটে শোষণ করে। তারপর পরিপাকা খাদ্য প্রাকমুখিক প্রবেশটা বোঝার পরপরই লালা গ্রন্থি এবং নিঃসৃত লালার রসে থেকে মিশ্রিত হয়ে থাকে। লালার রসে অ্যামাইলেজ কার্টিনেস এবং সেলুলোজ এনজাইম থেকে বিভিন্ন ধরনের খাদ্য বিশ্লেষণ করে খাদ্যবস্তুর প্রাকমুখিক এবং প্রবেশ থেকে ক্রমে বোঝা। এখান থেকে গিজাটা প্রেরিত হয়ে থাকে আংশিক পরিপাকৃত গিজাটে প্রবেশ করলে লেকারির মাধ্যমে পিষ্ট হয়ে যায় অতি ক্ষুদ্র সূক্ষ্ম তার হচ্ছে কণার সঙ্গে বৃষ্টি পরিণত হয়ে থাকে। এগুলো গিজাটা অবস্থিত সূক্ষ্ম রুমে তার হচ্ছে বসিত হয়। মেসেন্ডারের প্রবেশ করে মেসেন্ডার অন্তর্গত এবং হেপাটিক সিগা ক্ষরণ করে শোষণ তল রূপে কাজ করে। তারপর হচ্ছে মেসেন্ডারের মল্টেস এবং ট্রিপটেস অ্যামাইলেস এবং ইনভার্টেস তারপর হচ্ছে লাইপেস এনজাইমের উপস্থিতিতে খাদ্যবস্তু সরলে এবং তরলে খাদ্য রসে পরিপাকৃত হয়ে থাকে। অপরিপাকৃত খাদ্যবস্তু মেসেন্ডারের কোষীয় কোষ প্রাচীর মাধ্যমে হচ্ছে পরিশোধিত হয়ে হিমোসিলের প্রবেশ করে এবং সারা দেহ পরিবাহিত হয়ে থাকে। অজীর্ণ খাদ্যবস্তু কোলনের ভেতর দিয়ে মলাশয়ে পৌঁছানোর পূর্বেই কোলনের প্রাচীর থেকে পানি লবণ অ্যামিনো অ্যাসিড এবং অজৈব লবণ শোষণের পরে কঠিন অপচয় বস্তু মলরূপে বায়ু পথে নির্গত হয়। পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ল্যাব্রাম এটি চড়া পাতের মতো এবং মস্তকের সম্মুখে আটকানো। তার পাশে 2 হচ্ছে ম্যান্ডিবল। এটি চূড়া শক্ত এবং হচ্ছে মজবুত এবং বাগাত যুক্ত হয়ে থাকে। প্রথম এক জেলা তারপর সেটি ম্যান্ডিবলের পেছনে অবস্থিত এটা গোড়ার অংশ। কার্ডো এবং হচ্ছে স্ট্রাইপস ল্যাসিনিয়া নিয়ে গঠিত হয়ে থাকে। দ্বিতীয় ম্যাক্সিলা এবং ল্যাবিয়াম হচ্ছে প্রথম ম্যাক্সিলারির পেছনে অবস্থিত এবং সাবমেন্টাম নিয়ে গঠিত। হাইপো ল্যাবিয়াল পাল্প দেখা যায়। হাইপোফারিংস হচ্ছে এটি উপলম্বা লন্ডনের মতো উপজীবা। খাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র ব্লাড সার্কুলেটরি সিস্টেম। জীবদেহের প্রয়োজনীয় উপাদান এবং পুষ্টি সমৃদ্ধ হরমোন ইত্যাদি রক্তের মাধ্যমে হরমোনে পৌঁছানো এবং হচ্ছে দেহকোষ থেকে বিভিন্ন সৃষ্ট বজ্র একইভাবে রেচন অঙ্গে নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে নামই হচ্ছে রসংবহন। রক্তের পথন অনুসারে তারপর হচ্ছে 2 ধরনের রক্ত সংবহন দেখা যায় যেমন হচ্ছে মুক্ত ওপেন এবং হচ্ছে ল্যাকুমিনার এবং হচ্ছে বদ্ধ ক্লোজ সংবহন তন্ত্র। মুক্ত সংবহন তারপর যে সংবহনতন্ত্রে রক্ত হৃৎপিণ্ড নালিকা পথে তার হচ্ছে বেরিয়ে উন্মুক্ত দেহগহ্বরে প্রবেশ করে এবং হচ্ছে দেহগহ্বরে এবং পুনরায় নালিকা পথে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকে মুক্ত সংবহন। অর্থাৎ হচ্ছে রক্ত সংবহন রক্তবাহিকার মাধ্যমে হচ্ছে প্রবাহিত হয় না। চিংড়ি পতঙ্গ মলাস্কা প্রভৃতি প্রাণীদেহে এই ধরনের সংবহন দেখা যায়। তার হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র যে সংবহনতন্ত্রে সবসময় রক্তবাহিকা এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ হয়ে পরিবাহিত হয়ে থাকে এবং হচ্ছে কখনোই
দেহ গহ্বরে মুক্ত হয় না বলেই তার হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র, তার হচ্ছে লিটার জাতীয় নন কর্ডেট এবং প্রাণী থেকে কর্ডেট প্রাণীতে তার হচ্ছে এই ধরনের সংবন্ধন দেখা যায়। মুক্ত এবং হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্রের পার্থক্য। মুক্ত সংবহনতন্ত্র এই ধরনের সংবহনতন্ত্র রক্ত হৃদযন্ত্র এবং রক্তবাহিকা এবং বিভিন্ন ধরনের সাইনাস অবস্থান। বদ্ধ সংবহনতন্ত্র হচ্ছে এই ধরনের রক্ত সংবহনতন্ত্র রক্তের হৃৎপিণ্ড এবং হচ্ছে রক্তবাহিকার অভ্যন্তরে অবস্থান করে। তার হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র হৃৎপিণ্ড সংক্ষিপ্ত রক্তনালী এবং সাইনাস নিয়ে গঠিত। বদ্ধ সংবহনতন্ত্র হচ্ছে হৃদযন্ত্র শিরা ধমনী এবং কৈশিক জালিকার সমন্বয়ে গঠিত। মুক্ত সংবহনতন্ত্র রয়েছে এক্ষেত্রে দেহ গহ্বরে দ্বারা রক্ত প্রবেশ করে, এই জন্য এদেরকে হিমোসিলও বলে। তারপর বদ্ধ সংবহনতন্ত্র হচ্ছে এক্ষেত্রে দেহ গহ্বরে রক্ত প্রবেশ করে না। তার হচ্ছে মুক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে রক্ত সরাসরি কোষ টিস্যুর সংস্পর্শে এসে বুশিটির পদার্থ এবং গ্যাসের বিনিময় ঘটে। বদ্ধ সংবহনতন্ত্রের ক্ষেত্রে রক্ত কোষ টিস্যুর সরাসরি সংস্পর্শে আসে না, টিস্যুর হচ্ছে মাধ্যমে যে বুশি পদার্থ এবং গ্যাসের বিনিময় ঘটে। মুক্ত সংবহনতন্ত্র আর্থ্রোপোডা এবং মোলাস্কা পর্বত দেখা যায়। তারপর হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র হচ্ছে অ্যানালিডা ও করোলা পর্বতের প্রাণীতে দেখা যায়। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র অনুন্নত এবং মুক্ত ধরনের হয়ে থাকে। তিনটি প্রধান অংশে ভাগ আছে: হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা। নিচেদের অংশের বর্ণনা দেওয়া হলো: হিমোসিল, তারপর হচ্ছে গ্রিকে হেমা, রক্ত প্লাস কিলোমা গহ্বর এবং ভ্রূণীয় পরিস্ফুটনের সময় তার হচ্ছে প্রধান কুলেমিকা গহ্বর ভাইলোয়াস্টোসিলের সাথে একীভূত হয়ে যে নতুন গহ্বর সৃষ্টি করে তাদেরকে হিমোসিল বা মেক্সোসিল বলে। হিমোসিল তখন মেসোডার্মাল, তারপর হচ্ছে পেরিনিয়াম পরিবর্তে বহিঃকোষীয় মাতৃকায় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আবৃত হয়ে থাকে, এর রক্তপূর্ণ থাকে। ঘাসফড়িংয়ের হিমোসিল দুটি, তারপর হচ্ছে অনুপস্থ এবং তিনটি অ্যাপোকোস্টা এবং সাইনাসে তার হচ্ছে বিভক্ত। হৃৎপিণ্ডের তলদেশে বরাবর অবস্থিত পর্দাকে বৃষ্টিয় পর্দা এবং স্টেনট হচ্ছে ঠিক বিপরীত দিকে বিস্তৃত পর্দাকে অঙ্কীয় পর্দা। এসব পর্দার উপস্থিতির ফলে সৃষ্ট সাইনাস তিনটি নিম্নরূপ হয়ে থাকে: পেরিকার্ডিয়াল সাইনাস, তারপর সেটি পেরিকার্ডিয়াল সাইনাস এটি বৃষ্টিয় পর্দার উপর অবস্থিত, তারপর সেটি হৃদযন্ত্র অবস্থান করে। পেরিভিসারাল সাইনাস, তারপর সেটি বৃষ্টিয় পর্দার ভিতের নিচে অবস্থিত এবং পুষ্টিশীল নালী ধারণ করে। নিউরাল সাইনাস, তারপর সেটি অঙ্কীয় পর্দার নিচে অবস্থিত, তারপর সেটি স্নায়ুর অবস্থান করে। পর্দাগুলো ছিদ্রযুক্ত হওয়ায় রক্ত প্রচুর মতো এই সাইনাস থেকে অন্য সাইনাসে যাতায়াত করতে পারে। অঙ্কীয় পদার্থটি পায়ের ভিতরে বিস্তৃত, তার কাজ হচ্ছে হিমোসিল দেহের বিভিন্ন অঙ্গ রক্ত এবং লসিকা কাজ করতে মাধ্যমে খাদ্যরস এবং খাদ্যবস্তু বর্জ্যবস্তু পরিবাহিত হয়। হিমোলিম্ফ বা রক্ত বর্ণহীন, তারপর হচ্ছে প্লাজমা এর মাধ্যমে ভাসমান অসংখ্য, তারপর হচ্ছে বর্ণহীন রক্তকণিকা যা হিমোসাইটে নিয়ে তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত গঠিত হয়ে থাকে। রক্তে হিমোসিল এবং হচ্ছে লসিকের মাধ্যমে হচ্ছে মিশ্রিত অবস্থায় থাকে বলে তারপর হচ্ছে ঘাসফড়িং সহ বিভিন্ন পতঙ্গের রক্ত হিমোলিম্ফ বলে থাকে। হিমোগ্লোবিন বা অন্য কোনো ধরনের তারপর শ্বাসরঞ্জক না থাকে এই রক্ত বর্ণহীন শোষণে এবং তেমন কোনো ভূমিকা থাকে না। কাজ হচ্ছে খাদ্যসার, রেচনদ্রব্য এবং হরমোন ইত্যাদি পরিবহনে, অ্যামিনো অ্যাসিড কার্বোহাইড্রেট প্রভৃতি জমা রাখা, তারপর হচ্ছে জীবাণু ধ্বংস করা, তঞ্চনে সাহায্য করে এবং রান্নার সঞ্চালন এবং ক্লোসের মোচনে সহায়তা করে। হিমোলিম্ফের কাছে গছে পৃষ্ঠীয় বাহিকা ডরসাল ভেসেল দেহের পৃষ্ঠীয়, তারপর হচ্ছে অবস্থানে রক্ষিত। এটি প্রধান স্পন্দনশীল অঙ্গ, তারপর হচ্ছে অঙ্গ তারপর হচ্ছে দুটি অংশে বিভক্ত হয়ে থাকে: অস্ট্রিয়াবিহীন সোজা নলাকার সম্মুখে এবং পশ্চাতে 13টা, দুই হচ্ছে হৃদযন্ত্র, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের একটি, তারপর হচ্ছে লম্বাটে এবং নলাকারটা হৃদযন্ত্র থাকে। তারপর হচ্ছে এটি মধ্যবক্ষ এবং উদরীয় অঞ্চলের পৃষ্ঠদেশের মাঝে বরাবর যে গহ্বর থাকে তাদেরকে পেরিকার্ডিয়াল সাইনাস বলে। তারপর সেই হৃদযন্ত্রের একটি 6টি ফান্ডাল আকারে প্রকোষ্ঠে বিভক্ত হয়ে থাকে। প্রতিটি প্রকোষ্ঠে বার্ষিক করে একটি মোটা একটি জোড়া ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলিকে অস্ট্রিয়াম, এক বছরে অস্ট্রিয়াম বলা থাকে। প্রতিটি অস্ট্রিয়ামে হচ্ছে কপাটিকা ফালতু হয়ে থাকে যা রক্ত বেশি হৃৎপিণ্ড শুধু মাথায় প্রচার করতে দেয় না, তার ভিড় হতে দেয় না। টার্গামের অঙ্কীয় দেশের তার হচ্ছে দুই পাশে অ্যালারি পেশি এবং হচ্ছে অ্যালারি মাস্কুলার নামক ত্রিকোণাকার পাখার মতো তার বিশেষ ধরনের পেশি উৎপন্ন করে পেরিকার্ডিয়াল সাইনাসের মাধ্যমে প্রাচীরে যুক্ত হয়ে থাকে এবং হৃদযন্ত্রের বাসীয় এবং অঙ্কিত সে তারপর যুক্ত থাকে। ঘাসফড়িংয়ে 6 জোড়া অ্যালারি পেশি থাকে, তারপর এগুলোর সংকোচন এবং প্রসারণ রক্ত সংবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বদ্ধ মেকানিজম অফ ব্লাড সার্কুলেশন, তারপর হচ্ছে হৃদযন্ত্র, তারপর হচ্ছে অ্যালারি পেশি সংকোচন এবং হচ্ছে প্রসারণের ফলেই তারপর হচ্ছে ঘাসফড়িংয়ে দেহের মাধ্যমে হচ্ছে বিভিন্ন অঞ্চলে তারপর হচ্ছে রক্ত প্রবাহিত হয়ে থাকে। হৃদযন্ত্র প্রত্যেকে প্রকোষ্ঠ তারপর হচ্ছে আমাদের ঢেউয়ের মাধ্যমে সংকুচিত এবং প্রসারিত হয়ে থাকে। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার হয়ে থাকে। রক্ত সংবহনতন্ত্র বিভিন্ন তারপর হচ্ছে নিম্নোক্তভাবে সম্পাদিত হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যালারি পেশির মাধ্যমে হচ্ছে সংকোচনের মাধ্যমে হচ্ছে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস, তারপর হচ্ছে অস্ট্রিয়ার মাধ্যমে হৃদযন্ত্র প্রবেশ করে পরে, তারপর হচ্ছে হৃদযন্ত্র পর্যায়ক্রমে পিছন দিক থেকে সামনের দিকে সংকুচিত হওয়ার মাধ্যমে হচ্ছে রক্ত সামনের দিকে প্রবাহিত হয়ে থাকে। এরোটার ভিতর থেকে হিমোসিলে পৌঁছে এবং অস্ট্রিয়া কভারটিকে থাকে। এই রক্ত হচ্ছে হৃদযন্ত্র এবং হচ্ছে বাড়ি থেকে আসতে পারে না। একইভাবে হৃদযন্ত্রের প্রকোষ্ঠের সময় তারপর হচ্ছে সংযোজক স্থলে তারপর হচ্ছে কভারটিকে পিছনে থাকায় তারপর হচ্ছে পিছনের দিকে প্রবাহিত হতে পারে না। রক্ত প্রথমে মস্তকে প্রবেশ করে এবং হচ্ছে ধীরে ধীরে পিছনের দিকে প্রবাহিত হয় থাকে। হৃদযন্ত্রে হিমোসিল থেকে পেরিকার্ডিয়ামের প্রাচীরের ছিদ্রপথে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে ফিরে আসে। ঘাসফড়িংয়ে তারপর হচ্ছে সমগ্র দেহ তারপর হচ্ছে একবারে রক্ত পরিবার করতে তারপর হচ্ছে 30 থেকে 60 মিনিট সময় লাগে। পেরিকার্ডিয়াল সাইনাস হচ্ছে হিমোসিল, তারপর হচ্ছে হৃদযন্ত্র প্রসারণ, হৃদযন্ত্র, তারপর হচ্ছে পিণ্ডের সংকোচন, তারপর হচ্ছে সমগ্র এরোটা, তারপর হচ্ছে মস্তকের সাইনাস হিমোসিল, তারপর হচ্ছে নিউরাল সাইনাস, তারপর হচ্ছে পেরিফেরাল সাইনাস। চিত্র হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত প্রবাহের গতিপথ।
সিলম ও হিমোসিলের মধ্যে পার্থক্য। সিলম ও হিমোসিল তার হচ্ছে মেসোডার্মাল উদ্ভূত পেরিটোনিয়াম আবরণে তার হচ্ছে পরিবৃত দেহপ্রাচীর এবং পশ্চিমালির মধ্যবর্তী সিলম হিমিকে তার হচ্ছে রসাপূর্ণ খবর মেসোডার্মাল উদ্ভূত পেরিটোনিয়াল আবরণ দেহপ্রাচীর এবং পশ্চিমালির মধ্যবর্তী রক্তপূর্ণ খবর। 2 হচ্ছে সিলম দেহের কোনো অঙ্গে উপাঙ্গে প্রসারিত হয় না। সিলমের হিমোসিলের তার হচ্ছে দেহের সকল অঙ্গে প্রসারিত হয়ে থাকে। সিলম রক্ত সংবন্ধনান্তর গঠন করে না, তার হচ্ছে হিমোসিল রক্ত সংবন্ধনান্তর অংশগ্রহণ করে। সিলমে তার হচ্ছে পুষ্টি পদার্থ বিবেচিত হয় না, হিমোসিলে পুষ্টি পদার্থ পরিবাহিত হয়ে থাকে। লিটা ও কর্ডাটা পর্বের প্রাণীতে সিলম পাওয়া যায়, আর্থ্রোপোডা এবং মোলাস্কা পর্বের প্রাণীর মধ্যে হিমোসিল পাওয়া যায়। তার হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র রেসপিরেটরি সিস্টেম। অন্যান্য স্থলচর তার হচ্ছে পতঙ্গের মতো ঘাসফড়িংয়ের শ্বসনের অন্যতম বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং এদের শ্বসনতন্ত্র বেশি উন্নত হওয়ায় রক্তের অক্সিজেন বহনে ক্ষমতার ঘাটতি অনেকখানি পূরণ হয়েছে। ট্রাকিয়া নামক এক ধরনের সূক্ষ্ম শ্বাসনালী শাখা প্রশাখার মাধ্যমে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন সরাসরি দেহকোষে প্রবেশ করে এবং দেহকোষের উৎপন্ন কার্বন ডাই অক্সাইড একই পথে দেহ নির্গত হয়। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে ট্রাকিয়া ও শ্বাস প্রশ্বাসগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে ঘাসফড়িংয়ের যে বিশেষ ধরনের শ্বাসতন্ত্র সৃষ্টি করে তার নাম হচ্ছে ট্রাকিয়া তন্ত্র। ঘাসফড়িংয়ের ট্রাকিয়া তন্ত্র নিচে বর্ণিত অঙ্গগুলি নিয়ে গঠিত। শ্বাসরন্ধ্র বা স্পাইরাল, তারপর এগুলো ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। ঘাসফড়িংয়ের উভয় দেহের পাশে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র রয়েছে। এর মধ্যে হচ্ছে 2 জোড়া বক্ষীয় অঞ্চলে এবং 8 জোড়া উদরীয় অঞ্চলে অবস্থিত। প্রতিটি শ্বাসরন্ধ্র তার হচ্ছে ডিম্বাকার ছিদ্র বিশিষ্ট এবং হচ্ছে পেরিট্রিয়াম নামক কাঠির মধ্যে প্রাচীরে পরিচিত থাকে। রন্ধ্রগুলোর মুখে তারপর হচ্ছে শুকর রোমযুক্ত ছাঁকনিচন্দ্র এবং থাকায় তারপর ধুলাবালি, জীবাণু, পানি ইত্যাদি প্রবেশ করতে পারে না। বেশি নিয়ন্ত্রিত কপাটিকের সাহায্যে রন্ধ্রগুলো খুলে এবং বন্ধ হতে হয়। শ্বাসরন্ধ্রগুলো বন্ধ থাকলে দেহ থেকে জলীয় বাষ্প বের হতে পারে না। 2 হচ্ছে শ্বাসনালী ও ট্রাকিয়া। প্রতিটি শ্বাসরন্ধ্র ট্রেটিয়াম নামক এটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত থাকে। তারপর এখান থেকে উৎপন্ন হয়ে থাকে সূক্ষ্ম শাখা প্রশাখা যদি স্থিতিস্থাপক বহির্দকী হয়ে ট্রাকিয়া বা ঘাসফড়িংয়ের তারপর প্রধান শ্বাসনাঙ্গ এবং দেহের জালিকাঘাটে বিস্তৃত। ট্রাকিয়া ত্বকের অন্তঃপ্রবাহ হিসেবে গঠিত থাকে। এদের প্রাচীরে 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। বাইরে এপিডার্মিস, ভিজিলি, মাঝখানে চাপা বহুভুজাকার কোষীয় এপিথেলিয়াম এবং ভেতর দিকে কিউটিকুলার নির্মিত ইন্টিমা। ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে থাকে। গহ্বরে কিছুটা পরপর ইন্টিমা আবুল হয়ে আংটির মতো বল সৃষ্টি করে। এগুলো হচ্ছে নাম হচ্ছে ট্রিনিডিয়া। ট্রিনিডিয়া থাকায় ট্রাকিয়া চুষা যায় না। দেহের ট্রাকিয়া বা জালিকার বিন্যস্ত প্রধান কয়েকটি নালী অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ বিন্যস্ত থাকে। এগুলোকে ট্রাকিয়াল কাণ্ড মোট 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড তার হচ্ছে দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে, যেমন হচ্ছে 1 জোড়া পাশীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড ল্যাটেরাল লঙ্গিটিউডাল আর ট্রাকিয়াল ট্রাঙ্ক, 1 জোড়া পিছীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল ট্রাঙ্ক ডর্সাল লঙ্গিটিউডাল তার হচ্ছে ট্রাকিয়াল ট্রাঙ্ক এবং হচ্ছে 1 জোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড ভেন্ট্রাল লঙ্গিটিউডাল ট্রাকিয়াল ট্রাঙ্ক। দেহের প্রতি পাশে অবস্থিত পার্শিয়াল তাপমাত্রা ট্রাকিয়াল এবং খাদ্য থেকে বৃষ্টি হয় এবং অকিদেশে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড এবং হচ্ছে ট্রান্সভার্সাল ট্রাকিয়াল ট্রাঙ্ক সৃষ্টি হয়ে যাবে বৃষ্টি এবং অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে যুক্ত করে ট্রাকিয়া সমস্ত দেহের শ্বাসনিক পরিবেশে গ্যাসে পরিবহন করে। 3 হচ্ছে ট্রাকিয়াল, তারপর ট্রাকিয়াল থেকে ট্রাকিয়াল নামক সূক্ষ্ম শাখা সৃষ্টি হয়ে থাকে। এগুলো এককোষী নালিকায় মাত্র 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট এবং প্রাচীর এবং ইন্টিমা এবং ট্রিনিটিয়া ভেনি, কিন্তু এগুলোর মাধ্যমে হচ্ছে অন্তরসা তারপর টিস্যু রসে পূর্ণ থাকে। এই টিস্যুগুলোরই তারপর অন্যান্য তারপর পানির মতো রক্তের মতো শ্বসনাবর্ধক ভূমিকা রাখে। রসের মাধ্যমে আছে বা এই দেহকোষে গ্যাসের আদান প্রদান ঘটে। বায়ুথলি এয়ার থেকে তারপর ট্রাকের মতো কিছু শাখা প্রসারিত হয়। বড় ইন্টিমাবিহীন তারপর চিরে পাতলা প্রাচীর যুক্ত বায়ুথলি গঠন করে। এসব প্রাচীরে পাতলা জমা থাকে এবং হচ্ছে শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। শ্বাসের অঞ্চল প্রসেস অফ রেসপিরেশন শ্বাসের অঞ্চল থাকে এবং হচ্ছে ঘাসফড়িং এবং হচ্ছে রক্ত শোষণে ভূমিকা পালন করতে পারে না। দেহটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জালিকার মাধ্যমে আছে ছাড়িয়ে থাকা এবং হচ্ছে ট্রাকিয়ার মাধ্যমে হচ্ছে গ্যাস বিনিময় করে, কিন্তু এই শ্বাস গ্রহণ এবং গ্যাস থেকে পরিয়া উভয়ের প্রধানত শ্বাসরন্ধ্র দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে। পেশির কার্যকারিতা উদরের ছন্দময় এবং সংকোচন এবং পেশানোর ফলে বায়ু অক্সিজেনের দেহে প্রবেশ করে এবং ট্রাকিয়াল তথা বায়ু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। তারপর হচ্ছে ক হচ্ছে প্রশ্বাস তারপর হচ্ছে ইন্সপাইরেশন, তারপর হচ্ছে পেশির প্রসারণে উদরীয় খণ্ডগুলো প্রসারিত হয়ে ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। হচ্ছে এই সময় 4 জোড়া শ্বাসরন্ধ্র এবং প্রশ্বাসী তারপর শ্বাসরন্ধ্রগুলো খুলে যার ফলে অক্সিজেনযুক্ত বায়ু প্রথমে শ্বাসরন্ধ্রের প্রধান ট্রাকিয়া পৌঁছে এবং সেখান থেকে ট্রাকিয়াল টিস্যুর হচ্ছে দ্রবীভূত থেকে এবং বায়ুথলা মধ্যকোষীয় স্থানে পৌঁছে। শ্বাসত্যাগ বা ট্রাকিয়া এক্সপিরেশন তারপর হচ্ছে দেহকোষে বিভাগের ফলে তারপর সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে বায়ুথলি এবং ট্রাকিয়াল হয়ে ট্রাকিয়া প্রবেশ করে। এই সময় পেশি সংকোচে উদরীয় খণ্ডগুলো সংকুচিত হয়ে তারপর হচ্ছে ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরের আয়তন কমেছে এবং বাকি সাহায্যরা শ্বাসরন্ধ্র এবং নিঃশ্বাসী স্পাইরালগুলো খুলে যায়। ফলে তার হচ্ছে ট্রাকিয়াল অবস্থিত কার্বন ডাই অক্সাইড সজোরে শ্বাসরন্ধ্র হতে নির্গত হয়ে থাকে, বায়ুমণ্ডলে অক্সিজেন হয়ে থাকে। তারপর হচ্ছে শ্বাসরন্ধ্র এট্রিয়াম থেকে ট্রাকিয়া বায়ুথলি থেকে দেহকোষে অক্সিজেন অনুপ্রবেশ জারণ ক্রিয়া সম্পন্ন দান করে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে থাকে। কার্বন ডাই অক্সাইড থেকে ট্রাকিয়া থেকে এট্রিয়াম থেকে শ্বাসরন্ধ্র এবং তারপরে বায়ুমণ্ডলে তা ত্যাগ হয়।
কার্বনিক এর রাসায়নিক এক্সক্রেটরি সিস্টেম তারপর আমিষজাতীয় খাদ্য পরিপাকে সৃষ্ট নাইট্রোজেন বজ্র পদার্থ নিষ্কাশন প্রক্রিয়াকে রেচন এক্সক্রেশন বলে। তারপর হচ্ছে অন্যসব পদার্থের মধ্যে তারপর হচ্ছে কার্বনিক তারপর হচ্ছে প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান লিকা, তবে মৃত পৌঁছে তারপর হচ্ছে কিছু কোষে যেমন হচ্ছে ইউরেট কোষ, ইউরিক অ্যাসিড, তারপর নেফ্রোসাইট এবং হচ্ছে ইউটিকল, তারপর হচ্ছে কিউটিকল অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে মালপিজিয়ান নালিকা নামকরণ মার্সেলো মালপিজি 1608 সালে 1694 সালে নামক এক ইতালি বিজ্ঞানী, চিকিৎসক এবং জীববিজ্ঞানী সর্বপ্রথম 1669 সালে এই নালিকা আবিষ্কার করলে তার হচ্ছে তার নাম অনুসারে নামকরণ করা থেকে অবস্থানের মধ্যে ও পশ্চাৎ বসিক নালী সংযোগস্থলে অসংখ্য সুতার মতো ম্যালাপিজিয়ান নালিকা হিমোসিলে বিস্তৃত থাকে। এগুলোর মুক্ত প্রান্ত এবং বদ্ধ এবং হচ্ছে হিমোসিল খবরে হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে, অন্য প্রান্ত বসিক নালীর খবরে উন্মুক্ত। গঠন: প্রতিটি ম্যালপিজিয়ান নালিকা 25 মিলিমিটার লম্বা হয়ে থাকে, 1 মিলিমিটার ব্যাসযুক্ত এবং সরু নলাকার ইলাস্টিক ফাঁপা এবং হচ্ছে নালিকার ভিতরের ফাঁপা গহ্বরকে লুমেন বলা হয়ে থাকে। প্রতিটি নালিকার হচ্ছে প্রাচীর এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষে গঠিত হয়ে থাকে। কোষ স্তর বাইরের দিকে ভিত্তি পর্দা বেসমেন্টের মেমব্রেন হচ্ছে ভিতরের দিকে অসংখ্য মাইক্রোভিলাই এই দিয়ে আবৃত হয়ে থাকে। মাইক্রোভিলাই সমৃদ্ধভাবে তারপর হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ ব্রাশে বর্ডার গঠন করে। নালিকাগুলো নিচে ততটা নরম নয়, তারপর হিমোসিল হিমোলিম্ফের আন্দোলনে এগুলো তারপর হচ্ছে রেচন সম্পন্ন করে। রেচন প্রক্রিয়া তারপর হচ্ছে মালপিজিয়ান নালিকার মধ্যে প্রান্ত হিমোলিম্ফে তারপর হচ্ছে ভাসমান অবস্থায় তারপর হচ্ছে রক্ত থেকে পানি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পরে পটাশিয়াম নালিকার কোষে তারপর পানি ও কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট এবং অ্যাসিড উৎপন্ন করে। পটাশিয়াম বাইকার্বনেট এবং হচ্ছে পানি শোষিত হয়ে হিমোলিম্ফে ফিরে আসে, কিন্তু ইউরিক অ্যাসিডের নালিকার খবর বা লুমেন রয়ে যায়। ইউরিক অ্যাসিডের সিলিয়ার আন্দোলনের ফলে মালপিজিয়ান নালিকা গোড়া থেকে বসিয়ে নালিতে প্রবেশ করে এবং পশ্চাৎ অন্তরে গমন করে। মলাশয়ে অবস্থানকালে ইউরিক অ্যাসিড থেকে অতিরিক্ত পানি শোষণের ফলে শুষ্ক ইউরিক এবং অ্যাসিড দানা তারপর হিসেবে মলাশয়ের সাথে বেরিয়ে যায়। অতিরিক্ত আনুষঙ্গিক এক্সক্রেটরি অর্গান তারপর হচ্ছে এক হচ্ছে ইউরেটা কোষে, তারপর হচ্ছে ইউরেটা কার্বনিক দেহে অসংখ্য তারপর হচ্ছে পেটে এবং চর্বি কোষে থাকে। এগুলো হচ্ছে প্রধানত শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যকে পরিবর্তিতের উপর জমা রাখে। তাছাড়া এগুলো হিমোলিম্ফে বিদ্যমান কিছু ইউরিক অ্যাসিড এবং ইউরেট কোষের মধ্যে আজীবন জমা থাকে। তারপর শীর্ষ পদার্থের সঞ্চারের কারণে কোষগুলো ইউরেটা কোষ নামে পরিচিত। দুই হচ্ছে ইউরিক হচ্ছে গ্ল্যান্ডস, তারপর হচ্ছে পুরুষের কার্বনিক হচ্ছে মাশরুম গ্রন্থি, ইউরিক হচ্ছে গ্রন্থি অবস্থান করে হিমোসিলা থেকে রেচন দ্রব্য শোষণ করে ইউরিক অ্যাসিডের উপরে জমা করে। তারপর সংক্রমণের সময় এইসব বজ্র শুক্রাণুর সাথে পাঠে নিহিত হয়ে থাকে। 3 হচ্ছে নেফ্রোসাইট পেরিকার্ডিয়াল সাইনাসে দ্বিতীয় যন্ত্রে তার হচ্ছে বাসদেশে এবং অবস্থিত নেফ্রোসাইট রেচনতন্ত্র সংগ্রহ করে রক্তের মাধ্যমে হচ্ছে নিষ্কাশন করে কিউটিকল এবং হচ্ছে নিম্ফ দশায় তার হিমোসিলে ভাসমান তার হচ্ছে অ্যামিবা সদৃশ্য কিছু অ্যাম্বোসাইটের কোষের রক্ত এবং রেচন করে দেওয়া হচ্ছে সংগ্রহ এই কিউটিকলের নিচে সঞ্চয় করে কোষমোচনের সময় পুরাতন কিউটিকল সঞ্চিত রেচনতন্ত্র পরিত্যক্ত হয়ে থাকে। মালপিজিয়ান নালিকা মালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য বিষয় প্রকৃতির মালপিজিয়ান নালিকা হচ্ছে এবং সকল পতঙ্গের প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান বডি হচ্ছে মানুষ সকল মেরুদণ্ডী প্রাণীরা তারপর রেচন অঙ্গের অংশ তারপর অবস্থান হচ্ছে প্রাণীরা অন্তরে তারপর প্রাচীর গুচ্ছাকার অবস্থান করে। অপরদিকে মালপিজিয়ান নালিকা হচ্ছে প্রাণীর বিকিরণ নেফ্রন এককভাবে অবস্থান করে। মালপিজিয়ান নালিকা হচ্ছে সংখ্যা হয়ে থাকে, তারপর হচ্ছে প্রতি ঘাসফড়িং প্রায় 100টি হয়ে থাকে। ম্যালপিজিয়ান বডির ক্ষেত্রে সংখ্যা অসংখ্য হয়ে থাকে। মানুষের 2 প্রায় 20 লক্ষ হয়ে থাকে। ম্যালপিজিয়ান নালিকার গঠন হচ্ছে শুক্রসূত্রের মতো হয়ে থাকে, নলাকার এপিথেলিয়াম আবরণ এবং ভিতরপর্দা দিয়ে গঠিত। অপরদিকে ম্যালপিজিয়ান বডির গঠন হচ্ছে গোলাকার হয়ে থাকে, কাপের মতো বোমাস ক্যাপসুল এবং কোশিকা জালিকার পিণ্ড গ্লোমারুলাস দিয়ে গঠিত। ম্যালপিজিয়ান নালিকার সংযুক্ত হচ্ছে এর এক প্রান্ত হিমোসিল যুক্ত থাকে, অন্য প্রান্ত হচ্ছে অন্ধ্রের সাথে সংযুক্ত থাকে। ম্যালপিজিয়ান নালিকার ক্ষেত্রে এর এক প্রান্ত নেফ্রন প্রজিমাল এবং হচ্ছে নালিকার সাথে এবং হচ্ছে অন্য প্রান্তে তারপর রক্তনালিকার মাধ্যমে যুক্ত থাকে। তারপর ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে কার্যপদ্ধতি হিমোসিলের বিদ্যমান হিমোলিম্ফ তারপর রেচনপত্র সংগ্রহ করে এবং পশ্চাৎনালীতে প্রেরণ করে। এই ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে রক্ত থেকে সূক্ষ্ম চাকনের মাধ্যমে রেচনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে নেফ্রন নালিকায় প্রেরণ করে। ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ: যেসব অঙ্গের মাধ্যমে হচ্ছে পরিবেশ থেকে প্রাণীদেহে আগত বিশেষ উদ্দীপনা স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, শব্দ, চাপ, তাপ ও তাল তীব্রতা ইত্যাদি গৃহীত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং উপযুক্ত প্রতিফলন সৃষ্টি করে, তাকে সংবেদী অঙ্গ বা জ্ঞানেন্দ্রিয় বলে। ঘাসফড়িংয়ে নিচে বর্ণিত সংবেদী অঙ্গ দেখা যায়। এক স্পর্শেন্দ্রিয়, তারপর হচ্ছে ট্যাকটাইল অর্গানস, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের দেহটা বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট এবং রোম এবং ব্রিসলস, তারপর হচ্ছে স্পর্শেন্দ্রিয় হিসেবে কাজ করে। তারপর হচ্ছে রোমগুলো শুল্ক এবং পাল্প এবং সারিওপাইটা দূরবর্তী ঘরণাংশে ডিস্টাল বেসমেন্টে বিদ্যমান থাকে। এর স্পর্শের মাধ্যমে অনুভূতি গ্রহণ করে। দুই হচ্ছে ঘ্রাণেন্দ্রিয় অলফ্যাক্টরি অর্গানস, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের সামনের দিকে দুটি শুঙ্গ বা অ্যান্টেনা থাকে, শুঙ্গ দুটিতে বিদ্যমান। তারপর হচ্ছে রোম বস্তুর মাধ্যমে গন্ধ এবং সৌরভ অঙ্গকারী অঙ্গ হিসেবে কাজ করে। শুঙ্গ তারপর হচ্ছে এদিকে ওদিকে নাড়াচাড়া করে এবং খাদ্য নির্বাচন এবং তার সংরক্ষণ প্রয়োজনীয় উপভোগ করে। স্বাদেন্দ্রিয় গুস্টালোটারি অর্গানস, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের অতি সহজেই তারপর খাদ্যবস্তুর স্বাদ নিতে পারে। এদের খাদ্যের স্বাদ গ্রহণ ক্ষমতা বেশি প্রকার হয়ে থাকে। তারপর হচ্ছে স্বাদ অনুভূতি অঙ্গ প্রধানত মুখভঙ্গায় থাকে। তারপর হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, তারপর হচ্ছে ল্যাবেলে অবস্থিত রুমের মাধ্যমে এরা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে। দর্শনেন্দ্র হচ্ছে ভিজুয়াল অর্গানস, ঘাসফড়িংয়ের তারপর হচ্ছে দর্শনানন্দ হিসেবে ওসলে এবং পুঞ্জাঙ্কি উভয় উপস্থিত থাকে। ওসলের সাহায্যে তারপর হচ্ছে ঘাসফড়িং আলোর তীব্রতার পরিবর্তন উত্থাপন করে। পুঞ্জাঙ্কিতে দর্শনীয় বস্তুর এবং প্রতিবিম্ব গঠিত হতে থাকে। শ্রবণেন্দ্র অডিটরি অর্গানস।
ঘাসফড়িংয়ের প্রথম উদরীয় খণ্ডকের প্রতিপাশে তার হচ্ছে এটি করে ডিম্বাকার টিম্প্যানিক পর্দা দ্বার রয়েছে যা শ্রবণের জন্য তারপর হচ্ছে শ্রবণ থলি এবং হচ্ছে টিম্প্যান নাকে থেকে ঢেকে রাখে। এছাড়া বায়ু সার্কিটে অবস্থিত রোম তার হচ্ছে শ্রবণাবধি তিস্রার মাধ্যমে হচ্ছে মস্তিষ্কে প্রেরণ করে তার হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জকে কম্পাটা তার হচ্ছে মাধ্যমে হচ্ছে গঠন এবং দর্শন কৌশল তার হচ্ছে ঘাসফড়িংয়ের মাথার উভয় পৃষ্ঠদেশের উভয় পাশে অবস্থিত বড় বিন্দুহীন বৃক্কাকার এবং হচ্ছে উত্তল তার হচ্ছে কালো অংশকে তার হচ্ছে পুঞ্জকি বলে। প্রত্যেক পুঞ্জকে প্রায় হচ্ছে 2000 প্রজাতি ভেদে তার হচ্ছে সংখ্যা এবং হচ্ছে ষড়ভুজিত রোমাটিয়া নিয়ে গঠিত হয়ে থাকে। প্রতিটি রোমাটিয়া এক বছরে একটি দর্শন হিসেবে কাজ করে তার হচ্ছে সমগ্র পুঞ্জকের উপরিভাগে তার হচ্ছে কিউটিকল আবৃত থাকে। পুঞ্জকিতে অবস্থিত প্রতিটি রোমাটিক গঠন এবং কার্যপদ্ধতি ভিন্ন ধরনের হয়ে থাকে। নিচের রোমাটিক গঠন এবং বিভিন্ন ধরনের অংশের উল্লেখ করা হলো কর্নিয়া হচ্ছে এটি রোমাটিক বাইরের দিকে বর্ণহীন এবং স্বচ্ছ উত্তল এবং ছকনা কিউটিকল আবরণী তার হচ্ছে লেন্সের মতো কাজ করে। কর্নিয়াতে হচ্ছে এটি কর্নিয়ার দিকে একজোড়া চাপা এবং পাশাপাশি অবস্থিত কোষ তা হচ্ছে এদের ক্ষণ থেকে কর্নিয়া সৃষ্টি হয়ে থাকে এবং দেখে আংশিক ব্যবচ্ছেদ শ্রম ডিরিয়াম লম্বচ্ছেদ তার হচ্ছে ডিএমএম এর প্রস্তুচ্ছেদ। ক্রিস্টালাইন লাইন কোষে তার হচ্ছে এগুলো কর্নিয়া চেন এবং হচ্ছে ক্রিস্টালাইন লাইন কোণ ঘিরে অবস্থিত দীর্ঘ চারটি কোষে তার হচ্ছে সেসব কোষের কর্ণফলে ক্রিস্টালাইন কোণ কোষ গঠিত হয়ে থাকে। ক্রিস্টালাইন কোন তার হচ্ছে এটি কোণ থেকে অপরিবেষ্টিত এবং হচ্ছে ক্রিস্টির মধ্যবর্তী অবস্থানে তার হচ্ছে স্বচ্ছ এবং মোচাকৃতি অংশ কোণ থেকে নিঃসৃত পদার্থ ক্রিস্টালাইন কোষ গঠিত হয়ে থাকে। এটি প্রতিষ্ঠান অঙ্গ হিসেবে অমাটির দেহ থেকে আলো প্রবেশে সাহায্য করে। 5 আইরিশিয়া রঞ্জক আবরণী আইরিশিয়া পিগমেন্ট সীতা এগুলো দীর্ঘ রঙিন এবং আলো বহনকারী তার হচ্ছে কোষা যা কোন থেকে কোষগুলোকে ঘিরে রাখে তীব্র আলোতে তার হচ্ছে এই আবরণ প্রসারিত হয়ে তার যা কোন কোষগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে আবার মৃদু আলোকে সংকুচিত করে আংশিক মুক্ত রাখে। রেটিনুলার কোষে তার হচ্ছে কোষগুলোর নিচে তার হচ্ছে 7 থেকে 8টি লম্বা রেটিনুলার কোষ অবস্থিত। এগুলোর নিউক্লিয়াস কোন কোষ সংলগ্ন প্রান্তে অবস্থিত। এসব কোষে তার হচ্ছে কোনো কোষের মাধ্যমে হচ্ছে নদী স্নায়ুতন্ত্রের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। এসব কোষের ক্ষরণ থেকে তার হচ্ছে ডায়াফ্রাম গঠিত। তাছাড়া এগুলো হচ্ছে আলোক সংবেদী বটে তার হচ্ছে ডায়াফ্রাম ক্রিস্টালাইন কোন কোষের অবস্থিত স্বচ্ছ প্রমিত এই অংশটি অনুপ্রস্থভাবে রেখান্বিত হয়ে থাকে ঘিরে অবস্থিত এবং রেটিনাল কোষের ক্ষরণগুলো তার হচ্ছে ক্ষরণ থেকে ডায়াফ্রাম গঠিত হয়ে থাকে এবং পুষ্ট হয়ে থাকে এর মাধ্যমে হচ্ছে আলো গৃহীত হয়ে থাকে। রেটিনাল রঞ্জক আবরণী রেটিনাল পিগমেন্ট সীতা তার হচ্ছে এটি রেটিনাল কোষকে তার হচ্ছে ঘিরে রঞ্জক তার হচ্ছে কোষে গঠিত কালো পাতার মাধ্যমে এটি আবরণ তার হচ্ছে প্রতি এটি তার হচ্ছে পতাকা মাটি পরস্পর থেকে পৃথক হয়ে থাকে। এই পদার মাধ্যমে হচ্ছে রঞ্জক পদার্থের আলো তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে। ভিত্তি পদার্থ বেসিক মেমব্রেন তার হচ্ছে অন্টেডিয়াম তার হচ্ছে যে পাতলা পাতার উপরে অবস্থান করে তাদের ভিত্তি পাতা বলা থেকে এই অমাটেরিয়ামকে ধারণ করে স্নায়ুতন্ত্র নার্ভ ফাইবার। প্রতিটি রেটিনুলার কোষ থেকে স্নায়ুতন্ত্র বেরিয়ে তার হচ্ছে অপটিক স্নায়ুতন্ত্রের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। এইসব তন্ত্র এবং অর্টেরিয়ার মাধ্যমে গৃহীত প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করে পুঞ্জক হিসেবে জটিল চোখ এবং সরল চোখের মধ্যে পার্থক্য। পার্থক্যের বিষয়ে পুঞ্জকির অবস্থান হচ্ছে আর্থ্রোপোডের মাধ্যমে হচ্ছে বিষয় এবং পাশের দিকে সরলরেখা মেরুদণ্ড প্রাণীদের মাথা দুপাশে এবং গোড়ার ভিতরে অবস্থান করে। পুঞ্জকির গঠন হচ্ছে গোল এবং বৃত্তাকার হয়ে থাকে। অসংখ্য মাটিরিয়া এখন নিয়ে গঠিত দিয়ে সরলরেখায় হচ্ছে প্রায় গোল এবং হচ্ছে সরলরেখায় নিজে এগিয়ে দ্বারা গঠিত। তারপর হচ্ছে এককের উপাদান কর্নিয়া তারপর হচ্ছে কর্নিয়া তারপর হচ্ছে কোন কোষ এবং ক্রিস্টালাইন কোষ এবং হচ্ছে আইরিশিয়া আবরণী তারপর হচ্ছে রেটিনাল আবরণী রেবডাম ইত্যাদি। তারপর হচ্ছে সরলরেখার ক্ষেত্রে কর্নিয়া এককের উপাদান হচ্ছে কর্নিয়া আইরিশিয়া লেন্স রেটিনা কোরয়েড স্ক্লেরা পেশি প্রকোষ্ঠ ইত্যাদি। তারপর হচ্ছে পুঞ্জকির আইরিশিয়া আবরণী হচ্ছে অসংখ্য এবং লম্বা হয়ে থাকে। সরলরেখার ক্ষেত্রে আইরিশিয়া আবরণী এটি ওগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে পুঞ্জকির ক্ষেত্রে স্ক্লেরা ও কোরয়েড অনুপস্থিত এবং সরলরেখার ক্ষেত্রে স্ক্লেরা ও কোরয়েড উপস্থিত থাকে। তারপর হচ্ছে পুঞ্জকির ক্ষেত্রে প্রতিবিম্ব মৃদু আলোতে এবং উজ্জ্বল আলোতে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব ঘটিত হয়ে থাকে। তারপর হচ্ছে সরলরেখার ক্ষেত্রে সব ক্ষেত্রে একই ধরনের প্রতিবিম্ব ঘটিত হয়ে থাকে। দর্শন কৌশল মেকানিজম ভীষণ প্রতিবিম্ব সৃষ্টি করে তার হচ্ছে প্রাণী বস্তুকে অবলোকন করে। ঘাসফড়িং দ্বিবছর শস্যভোজী উদ্ভিদ দিনের উজ্জ্বল তীব্র আলো এবং হচ্ছে দিনের শেষে স্থির মতো আলো তারপর হচ্ছে সময় তার হচ্ছে দৃষ্টিশক্তি কার্যরত থাকে। এর জন্য দুটি ভিন্ন দর্শন কৌশলের রয়েছে। এর মাধ্যমে হচ্ছে মানুষের স্পষ্টতর এবং হচ্ছে বিদ্যমান বস্তু দেখতে পারে। সাধারণত ঘাসফড়িংয়ে এটি ওমাটিডিয়াম নিয়ে তারপর হচ্ছে বস্তু পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পান। তারপর হচ্ছে প্রতিটি ওমাটিডিয়ামে বস্তুটা তারপর হচ্ছে খণ্ডিত সকল ওমাটিডিয়াম সম্মিলিত প্রতিবিম্ব বস্তুকে সম্পূর্ণরূপে দেখতে সাহায্য করে। সম্পূর্ণরূপে তারপর হচ্ছে গঠিত প্রতিবিম্ব এবং সংবেদনশীল অপটিক স্নায়ু তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে মস্তিষ্কে পৌঁছালে তারপর ঘাসফড়িং দেখতে পায়। আলো তীব্রতা অনুসারে পুঞ্জকিতে দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়ে থাকে: মোজাইক প্রতিবিম্ব এবং হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। উজ্জ্বল আলোতে মোজাইক বা হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব। মোজাইক বা অ্যাপোজিশন ইমেজ তারপর হচ্ছে দিনে উজ্জ্বল বা হচ্ছে তীব্র আলোতে ঘাসফড়িং অপটিনের মাধ্যমে হচ্ছে মোজাইকে প্রতিবিম্ব সৃষ্টি হয়ে থাকে এবং এতে প্রত্যেক মডিউল স্বাধীনভাবে কাজ করতে হয়। উজ্জ্বল আলোতে হচ্ছে আইরিশিয়া রঞ্জক আবরণী এবং হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে কর্নিয়া যেন কোষ এবং হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে রাখে।
ফলে প্রতিটি হোমোটিয়াম পরস্পর থেকে পৃথক হয়ে থাকে। তারপর এই অবস্থায় তারপর দর্শনীয় বস্তু থেকে কোনো বিন্দু হতে কেবল অবলম্বভাবে বিপরীত হয়ে আলোকরশ্মি হোমোটিয়াম তারপর প্রবেশ এবং কণীয় ও ক্রিস্টালাইন গঠন কোষে হতে র্যাবডম এসে পড়ে। তারপর কিন্তু ওই বিন্দু হতে আগত তির্যক আলোকরশ্মি তারপর বাষ্পবৃদ্ধি হোমোটিয়াম কণিয়া পৃথক করে তারপর চারটি এবং রেটিনা অবচ্ছিন্ন আবরণিত শোষিত হয়ে থাকে। ফলে তারপর প্রতিটি হোমোটিয়াম দর্শনীয় বস্তুর ভিন্ন ভিন্ন অংশের তারপর পৃথক এবং সুস্পষ্ট প্রতিবিম্ব করতে হয়। সকল হোমোটিয়ামের এসব ঘনীত এবং প্রতিবিম্ব একত্রিত হলেও ঘাসফড়িংয়ের বস্তুকে স্পষ্ট রূপে দেখতে পাওয়া যাচ্ছে। মোজাইকের মতো বিন্দু বিন্দু করে পুরো প্রতিবিম্ব গঠিত হওয়াকে এই ধরনের প্রতিবিম্ব মোজাইকের প্রতিবিম্ব এবং এটি করে বহু প্রতিবিম্ব সমানে পূর্ণাঙ্গ প্রতিবিম্ব হওয়াকে প্রতিবিম্বকে অ্যাপোজিশন প্রতিবিম্ব বলা হয় থাকে। অনুজ্জ্বল বা স্তিমিত আলোর অ্যাপোজিশন প্রতিবিম্ব সাধারণত বিকেলে, সন্ধ্যা এবং রাতে তারপর উজ্জ্বল আলোতে ঘাসফড়িং এবং ট্রেনের সুপারপজিশন প্রতিবিম্ব গঠিত হয়। অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে তারপর মোটারিয়াম আইরিসের রঞ্জক আবরণী এবং কর্নিয়া দিকে এবং রেটিনাল রঞ্জক আবরণী এই ভিত্তির পর্দা থেকে সংকুচিত হয়ে যায়। ফলে পুরো হোমোটিয়াম অর্থাৎ ক্রিস্টালাইন কোণ এবং র্যাবডম আবৃত হয়ে যায়। এই সময় দর্শন বস্তু হতে সরাসরি আসা আলোকরশ্মি সোজাসুজি দিগণীয় এবং ক্রিস্টালাইন কোষে আবৃত হয়ে র্যাবডমে পৌঁছে। আবার দর্শন বস্তু থেকে তির্যকভাবে আসা আলোকরশ্মি এটি হোমোটিয়াম ডিএমএসে তারপর অনুকরণীয় মাধ্যমে প্রবেশ করে বাকিটা হোমোটিয়ামের মাধ্যমে র্যাবডমে পৌঁছে। তারপর রঞ্জক আবরণী বাধা না থাকে আলোকরশ্মি এই ধরনের চলাচলটা সম্ভব হয়। তারপর ফলে এটি হোমোটিয়াম একাধিক দিক থেকে আসা আলোকরশ্মি একের ওপর একটি আবর্তিত প্রতিবিম্ব পরে ফলে সম্পূর্ণ বস্তুর তারপর আলো অস্পষ্ট আলো ঝাপসা প্রতিবিম্ব গঠিত থেকে এটির উপর আরেকটি প্রতিবিম্ব ফলে তারপর প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই ধরনের প্রতিবিম্বকে সুপারপজিশন প্রতিবিম্ব বলা থাকে। সুপারপজিশন প্রতিবিম্ব এবং অপোজিশন প্রতিবিম্ব তুলনা। আলোর অবস্থা সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে মৃদু বা স্থির আলোতে প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে। মোজাইকের ক্ষেত্রে তীব্র বা উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে। তারপর রঞ্জক আবরণী সুপারপজিশনের ক্ষেত্রে রেটিনা ও আইরিস আবরণী সংকুচিত হয়ে থাকে। মোজাইকের ক্ষেত্রে রেটিনা এবং আইরিস আবরণী অপসারিত হয়ে থাকে। আলোকরশ্মির ক্ষেত্রে সুপারপজিশনের ক্ষেত্রে তির্যক অলম্বিক তারপর উভয় আলোকরশ্মি তারপর হোমোটিয়াম প্রতিবিম্ব সৃষ্টি করে। তারপর মোজাইকের ক্ষেত্রে কেবল অলম্বিক এবং আলোকরশ্মি হোমোটিয়াম প্রতিবিম্ব সৃষ্টি করে। তারপর প্রতিবিম্ব ধারণের ক্ষেত্রে সুপারপজিশনের ক্ষেত্রে বস্তুর সম্পূর্ণ অংশ তারপর অস্পষ্ট এবং সামগ্রিক ও ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে। অপরদিকে মোজাইকের ক্ষেত্রে বস্তুর ভিন্ন ভিন্ন তারপর পৃথক এবং সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে। ঘাসফড়িং এর প্রজনন এবং প্রক্রিয়া এবং রূপান্তর। তারপর প্রজনন ঘাসফড়িং এর এক লিঙ্গ প্রাণী তারপর এর মাধ্যমে জন্য দ্বিপদ সুস্পষ্ট। একটি পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং দেখে খুব সহজে চেনা যায়। তারপর এই স্ত্রী ফড়িং তারপর দূরের অপোজিটের থেকে পুরুষ সদস্য থেকে আলাদা করা যায়। নিচে ঘাসফড়িং এর পুরুষ এবং স্ত্রীর জনতন্ত্র সম্পর্কে আলাদাভাবে বর্ণনা করা হলো। পুঞ্জনতন্ত্র ঘাসফড়িং এর পুঞ্জনতন্ত্র একজোড়া করে শুক্রাশয় এবং শুক্রনালীর 5 ডিফারেন্স এবং সহায়ক গ্রন্থি সেমিনাল ভেসিকল একটি করে তারপর ক্যাবরনালী এবং পুরুষাঙ্গ দিয়ে গঠিত হয়ে থাকে শুক্রাশয় এবং পুঞ্জতন্ত্রের মুখ্য অঙ্গ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং উদরগ্রন্থিতে অন্তরের মতো এটি মিডিয়াল লিগামেন্ট এবং পৃষ্ঠীয় প্রাচীরের দেহে তারপর শুক্রাশয় সংযুক্ত অবস্থা থেকে প্রতিটি শুক্রাশয় থেকে উদর ভেসিকল নিয়ে তারপর পলিকার মাধ্যমে শুক্রাণু তারপর নালিকের ভাষা ইনফারেন্সের মাধ্যমে লম্বা শুক্রনালী এবং ভাষা ডিফারেন্সের সৃষ্টি করে। তারপর নবম উদর খণ্ডকে তারপর দুপাশে দুটি ভাষা ডিফারেন্সিয়া মিলিত হয়ে তারপর ক্যাবরনালী যেগুলো ডাক্তার গঠন করে এটি পুরুষ সঙ্গে তারপর অবস্থিত হচ্ছে এর মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়ে থাকে একজোড়া সহায়ক গ্রন্থি অ্যাক্সেসরি গ্ল্যান্ড এবং ক্যাবরনালীতে তারপর উন্মুক্ত হয়েছে তরল পদার্থ ক্ষরণ করে তারপর এই তরলে শুক্রাণু নিয়োজিত থাকে সহায়ক গ্রন্থির সাথে পেছনে এবং লম্বা পেছনে তারপর যুক্ত থাকে স্ত্রী জনতন্ত্র ডিম্বাশয় ডিম্বানালী যৌন স্পার্মা থেকে এবং সেমিনাল রিসেপ্টাকল তারপর স্ত্রী জনতন্ত্র গ্রন্থি দিয়ে গঠিত দুটি ডিম্বাশয় স্ত্রীজনের মুখ্য অঙ্গ এবং অন্তরের মাধ্যমে মিডিয়াল লিগামেন্ট এবং বৃষ্টিও প্রাচীর আচরণ থাকে। তারপর প্রতিটি ডিম্বাশয়ের মতো অনেক অন্য ডিম্বাশয় এবং ওভারিয়ল গঠিত তারপর অণু ডিম্বাশয় একত্রে মিলিত হয়ে এটি করে ছড়া ডিম্বানালী গঠিত। তারপর দুটি ডিম্বানালী একীভূত হয়ে জনিন নামক একটি ছোট প্রকোষ্ঠ গঠে জনিনের নির্দেহে তারপর শতমুদ্রী অখণ্ডক অবস্থিত একটি বেশি বহুল প্রকোষ্ঠ অভিভূতর দুটি অংশের মাধ্যমে গঠিত হয়ে থাকে। এটি অভিভূতর হয়ে জনশরীরের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়ে থেকে জনিতে অবস্থিত। জনিত একজোড়া ডিম্বানালী ছাড়াও একটি কুণ্ড স্পার্মাথিকা থাকে। এই কুণ্ডলী নালীর শেষে প্রান্তের দিকে থলিমত স্পার্মা থেকে থাকে অল্প সময়ের জন্য শুক্রাণুকে স্থিত জমা রাখে। ডিম্বাশয় উপরিভাগে একজোড়া সহায়ক গ্রন্থি রয়েছে এবং ডিম্বাশয়ের মাধ্যমে জনিতে এসে সংযুক্ত করে। এই সহায়ক গ্রন্থি বলে তারপর নিঃসৃত তরল তারপর দেহের বাইরে আসার আগে তারপর ডিমকে গুচ্ছমুক্ত রাখতে সহায়তা করে। প্রজনন প্রক্রিয়া ঘাসফড়িং যৌন প্রক্রিয়া তারপর প্রজনন করায় এই ধরনের প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে নিচে বর্ণিত পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। তারপর জন্মমিলন গ্রীষ্মের দিকে ঘাসফড়িং এর তারপর জন্মমিলন ঘটে। এই সময় পুরুষ ফড়িং এবং স্ত্রী ফড়িং এর উপর পিঠে উঠে আটকে থাকে অবস্থায় শিশু পথে স্ত্রী ফড়িং এর জন্য নিতে তারপর সেমিনাল প্লেট এবং সেমিনাল প্লেটে শুক্রাণু থাকে। ডিমে না পড়া পর্যন্ত শুক্রাণুগুলি স্পার্মা থেকে জমা থাকে। ডিম পাড়ার আগে কয়েকবার মিলন হতে পারে। নিষেকা যৌন মিলনের এক পর্যায়ে তারপর পুরুষ প্রাণী থেকে তারা স্ত্রী প্রাণী থেকে স্থানান্তরিত হয় এবং শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াসের পরস্পর একই ভবনে নিষেক হয়। তারপর ঘাসফড়িং এর নিষেকা অন্তস্থ
3 থেকে 5 মিলিমিটার লম্বা কুসুম সমৃদ্ধ এবং ডিমোলার দিয়ে বেরিয়ে আসার সময় ফার্টিলাইন ঝিল্লি শক্ত নমনীয় বস্তু এবং কোরিয়ান দিয়ে আবৃত হয়ে থাকে স্মারক থেকে রন্ধ্রের উপর দিয়ে যাওয়ার সময় ডিম নিষিদ্ধ হয়ে থাকে গড়িয়ে পরে সূত্র চিত্র পথে ডিমোলা তো প্রবেশকারী এদেরকে মাইক্রোবাইল বলা হয়ে থাকে ডিম পরে মিলানোর পর থেকে কিছু দিন পর স্ত্রী ঘাসফড়িঙা লম্বার বাদামি রঙের ডিম পাড়তে শুরু করে শরৎ কাল পর্যন্ত ডিম পাড়া অব্যাহত থাকে। স্ত্রী ঘাসফড়িঙা বিভাজনে 10 থেকে সেন্টিমিটার গভীর এটি গর্ত করে এবং ভিতরে গুচ্ছ করে 20টি ডিম পাড়ে। আঠালো পদার্থের মধ্যে ডিমগুলো পরস্পর আটকে থাকে এটি স্ত্রী ফড়িংকে 10টি ঘুষিয়েছে 2টি ডিম পাড়ার ক্ষেত্রে পুরুষ স্ত্রী ঘাসফড়িং মারা যায়। পরিস্থিতি ডেভেলপমেন্ট ঘাসফড়িংয়ের ডিম পাড়ানোর সেন্ট্রাল তাদের ধরনের হেতু তাদের কুসুম কেন্দ্রে সীমাবদ্ধ থাকে এটি নিষিদ্ধ ডিম পাড়ার ক্লিভেসে বিভাজন হওয়ার 3 শতাব্দী থেকে পরিস্থিতি অব্যাহত থাকে। শীতল পরিস্থিতির মধ্যে থেকে এই সময়কালে ড্রাইভস বলা হয়ে থাকে। তখন শীতকাল প্রতিকূল অবস্থায় মুখোমুখি শিশু ফড়িংকে পড়তে হয় এবং না হয় সে কারণে ডায়াভার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বসন্তের আগমনে উষ্ণ পরিবেশে তারপর আবার বিদেশের অধিক উদ্রাকায় এই শিশু পরিণত গ্যাসের জন্ম হয়ে থাকে। রূপান্তর মেটামরফোসিস পতঙ্গের ভ্রূণ কয়টি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে আছে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয়ে থাকে। পূর্ণাঙ্গ পরিবেশনকে রূপান্তর বলা থেকে রূপান্তর প্রধানত দুই ধরনের অসম্পূর্ণ এবং সম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তর হচ্ছে যে রূপান্তরের মাধ্যমে যে পতঙ্গ ডিম ফুটে বেরিয়ে নিম্ফ দশা অতিক্রমণ পর পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয়ে থাকে তাদেরকে অসম্পূর্ণ রূপান্তর বলা থেকে প্রত্যেক নিম দশা দেখতে পায় পূর্ণাঙ্গ পতঙ্গের মতো ক্ষুদ্র প্রতিরূপের মতো হয়, কিন্তু এগুলোকে ডানা এবং জনাঙ্গ বিহীন হয়ে থাকে এবং স্পর্শ বর্ণ পার্থক্য প্রদর্শন করে। অসম্পূর্ণ রূপান্তর শিশু অবস্থায় প্রাণীকে নিম্ফা বলে। উদাহরণ হচ্ছে ঘাসফড়িং এবং তেলাপোকার রূপান্তর হতে গিয়ে অসম্পূর্ণ রূপান্তর কমপ্লিট মেটামরফোসিস যে রূপান্তরের মাধ্যমে শিশু প্রাণী এবং পূর্ণাঙ্গ প্রাণীতে আঙ্গিকে মিল থাকে না ব্যাপক পরিবর্তনের মাধ্যমে শিশু প্রাণী এবং পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হতে থাকে। সে ধরনের রূপান্তরকে সম্পূর্ণ রূপান্তর বলা থেকে এই ক্ষেত্রে রূপান্তরের 4টি সুস্পষ্ট ধাপ আছে ডিম, লার্ভা, পিপা, ইমক ও পূর্ণাঙ্গ সম্পূর্ণ রূপান্তর এই শিশু অবস্থায় লার্ভা বলে। উদাহরণ হচ্ছে মৌমাছি এবং প্রজাপতির রূপান্তর ঘাসফড়িংয়ের রূপান্তর। ঘাসফড়িংয়ের রূপান্তর অসম্পূর্ণ হেমিটাবলাস ধরনের এদের মাধ্যমে পরিণত নিম্ফ এবং আশিকা পরিচালনার মাধ্যমে কয়টি নিম্ফ দশা পূর্ণাঙ্গ ঘাসফড়িঙা রূপান্তরিত হয়ে থাকে। অর্থাৎ ঘাসফড়িঙের ইতিহাসে দ্বিতীয় ডিম নিম্ফ পূর্ণাঙ্গ প্রাণী। ডিম ফুটে যে ধরুন ঘাসফড়িং থেকে বেরিয়ে আসে তাদেরকে নিম্ফ বলা থেকে বহিঃগঠনের দিক থেকে নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং থেকে একই রকম হয়ে থাকে। অন্তত মুখোমুখ সরলাখী এবং বরুণজাকি অ্যান্টেনা বায়ু এবং অনুরূপভাবে নিম্ফের জীবন ধারণ এবং খাদ্যাভ্যাসে এবং বসিতে এরকম হয়ে থাকে। নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মাধ্যমে পার্থক্য হচ্ছে নিম্ফ এবং ডানা এবং মাধ্যমে থাকে না এবং ডানা এছাড়া তারা আকার আকৃতি ছোট হয়ে থাকে। পূর্ণাঙ্গ হলে ডানা এবং জনাঙ্গে পরিস্ফুটন করে ধীর আকারে বড় হয়। খাদ্য পরিস্ফুটিত এবং নিম্ফের গাড়ি নির্মিত বহিঃকঙ্কাল এবং চঞ্চল এবং ক্রমশ গাঢ় হয়ে থাকে। একেবারে প্রাথমিক পর্যায়ে এদিকে নিম্ফ বড় হলেও বহিঃকঙ্কাল আটসাট হয়ে দেহবৃদ্ধি রহিত হয়ে থাকে। তখন দেহবৃদ্ধি স্বাভাবিকের একটা পূর্ণ বহিঃকঙ্কাল মোচন এবং স্মোল্টিং প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে নিম্ফে পরিণত হয়ে থাকে। পরবর্তীতে আরও 3বার উল্লাসের মোচনের মাধ্যমে ঘাসফড়িংয়ে রূপান্তরিত হয়ে থাকে এবং দ্বিতীয় ধাপে ক্ষুদ্র ডানা পেটের থেকে ডানা সিটি সূত্রপাত প্রতিবার ক্লোসের মোচনের নিম্ফ দেখতে ছোট আকৃতির পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মতো দেখা যাবে। তাছাড়া এদের পরিস্ফুটন কোনো বিশ্রাম দশা অনিহিত পঞ্চমবার ক্লোসের মোচনের সময় নিম্ফ পরিণত হয়ে ঘাসফড়িং ঘটে। দুটি মোচনের মধ্যবর্তীকে দশকে ইনসেটার বলা থেকে ঘাসফড়িংয়ের রূপান্তরের উপর সম্পন্ন হলে প্রায় 2 মাসের সময় লাগে। রূপান্তরের হরমোনের ভূমিকা ঘাসফড়িংয়ে 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি পাওয়া যায়। ইন্টারসেরিবেলার গ্রন্থি কোষ প্রত্যস্রাধিক গ্রন্থি কর্পোটা অ্যালার্টা কর্পোরা ক্যাডিয়াক এগুলোর মধ্যে 3টি গ্রন্থি হরমোন নিঃসরিত ঘাসফড়িংয়ের মাধ্যমে রূপান্তরের প্রধান ভূমিকা পালন করে। এগুলো সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো ইন্টারসেরিবেলার গ্রন্থি কোষ মস্তিষ্কে অবস্থানকারী যে এই গ্রন্থি কোষগুলো প্রোটোসেরান্টেরিকে বা মস্তিষ্ক হরমোন গ্রহণ করে। প্রোটোসেরানিক গ্রন্থিকে হরমোন উদ্দীপিত করে। প্রোটোসেরানিক গ্রন্থি অগ্রপক্ষে অবস্থিত গ্রন্থিগুলোকে অ্যাক্টাইসিন হরমোন গ্রহণ করে। নির্ভূত মাধ্যমে ক্লোসোমোচন স্মলটিং নিয়ন্ত্রণ করে। ফলে এর মাধ্যমে টিস্যুর বৃদ্ধি ঘটে। কর্পোরা হাইলাটা নিম্ফ দশায় এই ধরনের মাধ্যমে জুভেনাইল হরমোন স্ফীত হয়ে থাকে। নিম্ফ দশার মাধ্যমে বৈশিষ্ট্য নির্ধারণ করে। প্রকৃতপক্ষে এই হরমোনের প্রভাবেই ঘাসফড়িংয়ের মাধ্যমে নিম্ফ দশার মাধ্যমে ঘাসফড়িংকে এলাটা কোনোট্রপিক হরমোন নিঃসৃত হয়ে থাকে। বাস্তব জনাঙ্গের পরিণত করে। কর্পোরা এলাটা মস্তিষ্কের প্রকৃতপক্ষে রাসায়নিক দুপাশে অবস্থিত এই গ্রন্থিগুলোর মাধ্যমে গ্রোথ হরমোন নিঃসরণ করে। নিম্ফ পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর মাধ্যমে পার্থক্য বিষয় হচ্ছে দেহবর্ণ। নিম্ফের ক্ষেত্রে বাদামি এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে সবুজ হয়ে থাকে। আকারের ক্ষেত্রে নিম্ফ আকারে ছোট হয়ে থাকে এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং পূর্ণাঙ্গ ঘাসফড়িং আকারে বড় হয়ে থাকে। পার্থক্য বিষয় হচ্ছে নিম্ফের ক্ষেত্রে নিম্ফ থাকে না। পূর্ণাঙ্গ নিম্ফে পাখা থাকে না। পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে থাকে। নিম্ফের জননাঙ্গ অপরিণত থাকে। পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে পরিণত থাকে। নিম্ফের ক্ষেত্রে স্মলটিং ঘটে কিন্তু পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে ঘটে না। ঘাসফড়িংয়ের অর্থনৈতিক গুরুত্ব শস্যের
ক্ষতিকর পোকা হিসেবে কাঁচাপানি, তারপর হচ্ছে নিমফে এবং পূর্ণাঙ্গ উভয়ই, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শস্য খেয়ে প্রভূত ক্ষতি করতে পঙ্গপাল এবং জায়গা থেকে এক শস্য থেকে অন্য শস্য খেতে বাগানের সবজি খেতে গমন করে, তার হচ্ছে গমনে এক এবং দলপথে অনেকে দূর পর্যন্ত অতিক্রম করতে পারে। মাইগ্রেটরি পঙ্গপাল লোকাস্টা মাইগ্রেটরিয়া সুদূর অতীতকালে কি থেকে তারপর সেই ধরনের ক্ষতিকর হিসেবে পরিচিত। তারপর বাসস্থানের খাতা দেখা দিলে এটা লতা গাছের ডাল কাঠ এমনকি তারপর ভিতরকার দুর্বল সদস্যকে পর্যন্ত খেয়ে তারপর ক্ষুধা নিবারিত করে। কোনো কোনো সময় তারপর বোরিং এর আক্রমণে শস্যের এত বেশি ক্ষতি হয় যে কোনোভাবেই পূরণ করা সম্ভব হয় না। দুই হচ্ছে খাদ্য ফুড ফুড পরিবেশের খাদ্যতন্ত্র এবং খাদ্য শৃঙ্খলে অনেক উপকারী শিকারী প্রাণীর প্রিডেটরি অ্যানিমালসের প্রিয় খাদ্য হিসেবে ঘাসের ব্যাঙের বিশেষ অবস্থান রয়েছে। অনেক শিকারী পোকা, মাকড়সা, ব্যাঙ এবং সরীসৃপ বা পাখি স্তন্যপায়ী প্রাণীর মতো খাদ্য হিসেবে ঘাসের ব্যাঙ ব্যবহৃত হয়ে থাকে। মৃত, জীবিত এবং গাছের টোপা হিসেবে পিষে বিটে তারপর ঘাসের ব্যাঙের ব্যবহার রয়েছে। তারপর পৃথিবীর কোনো কোনো দেশে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। গ্রিক পঙ্গপাল, গ্রিক লোকাসরা গুঁড়া করে অনেকে ময়দা বানিয়ে খায়। তারপর মেক্সিকো, জাপান এবং ফিলিপাইনে প্রিয় খাদ্য হিসেবে ঘাসের ব্যাঙের ব্যবহার হয়ে থাকে। আমেরিকা, ভারত এবং অন্যান্য দেশে আদিবাসী সচরাচর সবসময় খাবার হিসেবে এটি খেয়ে থাকে। পরিবেশে বাসযোগ্য রাখতে হলে তারপর হচ্ছে গাছের পচন এবং হচ্ছে সেই মাটিকে তারপর হচ্ছে উর্বর এবং পুনর্জন্ম ঘটিয়ে তারপর হচ্ছে আগাছা এবং বিভিন্ন ধরনের উদ্ভিদে দের তারপর হচ্ছে পুষ্টি রক্ষা এবং মলত্যাগ এবং হচ্ছে উদ্ভিদের থেকে বিলীন করে তারপর হচ্ছে মাটির উর্বরতা বাড়াতে ঘাসের পরিমাণ অবদান রাখে। মাধ্যমিক পোষক হিসেবে অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট কিছু চ্যাটাকৃমি এবং গুলিকৃমি তারপর হচ্ছে ঘাসের পানিকে আক্রমণ করে। তারপর হচ্ছে এদের দেহটা তারপর হচ্ছে জীবনচক্রের একটি পর্যায়ে অতিক্রম করে কৃমির মাধ্যমে মাধ্যমিক পোষক হিসেবে কাজ করে। যদি কোনো বাকি বা হিসেবে কখনো তারপর হচ্ছে খাদ্য হিসেবে ঘাসের পানি এবং এটা মেরুদণ্ডের দেহে প্রবেশ করে, এইভাবে মেরুদণ্ডী পোষক আক্রান্ত হয়ে থাকে।